আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে নেক্সট জেনের আরো একটা অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কি পড়বো? আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আমাদের যে অষ্টম অধ্যায় দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো। তোমরা যারা ইতিমধ্যে আমাদের পেজে সংযুক্ত আছো তারা নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছো। বাট ক্লাস শুরু করার আগে তোমরা একটু জানাও ভাইয়ার কথা ঠিকঠাক মতন শোনা যাচ্ছে কিনা, আর পিছনে সবকিছু ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা। এই অধ্যায়টা কেন আজকে পড়বো তার একটাই রিজন, এইচএসসি তে এই অধ্যায় থেকে অবশ্যই একটা সৃজনশীল থাকবে। পাশাপাশি আমরা যারা এইচএসসি পরবর্তী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। আমি যদি স্পেসিফিক্যালি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার থেকে যে 6টা এমসিকিউ আসবে, এর মধ্যে একটা এমসিকিউ মাস্ট এই দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, কিংবা আমরা যেটাকে অবশ্যই নামে জানি, এই অধ্যায় থেকে থাকবে। তো আশা করি সবাই বুঝতে পারতেছো যে ক্লাসটা কতটুকু ইম্পর্টেন্ট হবে। বাট তার আগে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে যে ফ্রেন্ড গুলো একসাথে কলেজে পড়তেছ সেই ফ্রেন্ড গুলো একই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো। তো ক্লাস শুরু করার আগে তোমরা একটু ভাইয়াকে জানাও ভাইয়ার কথা ঠিকঠাক মতন শোনা যাচ্ছে কিনা, আর ভাইয়াকে ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা, আর ক্লাসটা একটু নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দাও। আমি একটু ততক্ষণে শেয়ার করে দিচ্ছি। দ্রুত, খুব দ্রুত ক্লাস শুরু করে দিব। তোমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও নিজ নিজ টাইম লাইনে, আমি একটু শেয়ার করে দিচ্ছি। সবাই একটু জানাও আমাকে যে আমার কথা ঠিকঠাক মতন শোনা যাচ্ছে কিনা, দ্রুত। ওকে, মারিয়া ইসলাম ঐশিয়া ম্যাম, হ্যালো ভাইয়া, হ্যালো। অনন্যা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যারা ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন সবাই একটু জানান ভাইয়ার কথা ঠিকঠাক মতন শোনা যাচ্ছে কিনা, আর একটু ক্লাসটা নিজ নিজ টাইমলাইন শেয়ার করে দেন, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন। দ্রুত ক্লাস শুরু করে দিব। আমি জাস্ট একটু টাইম নিব যাতে আমাদের সাথে সবাই যুক্ত হয়ে যেতে পারে, কারণ মাঝখান থেকে যখন কেউ সংযুক্ত হয় তখন দেখা যায় যে ক্লাসে আসলে আমাদের যে মেইন মোটিভ বা মেইন উদ্দেশ্য থাকে সেটা আসলে কাঙ্ক্ষিত উদ্দেশ্যটা আসলে অর্জন করা সম্ভব হয় না। তো সবাই একটু সংযুক্ত হোক, তার জন্য আমরা একটু সময় নিব। নুসরাত জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছেন, যারা আছেন সবাই অবশ্যই ক্লাসটা নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দেন, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন। ওকে, আসুক বাকিরা, আমরা একটু শুরু করি। কি পড়বো আমরা? আমাদের উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, আমাদের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অষ্টম অধ্যায়, এই অধ্যায়টাকে আমরা অনেক সময় আমরা যেটা জানি সেটা হচ্ছে অধ্যায়টাকে আমরা অবশ্যই নামে জানি। এই অধ্যায়টাকে আমরা যেটা নামে জানি সেটা হচ্ছে এই অধ্যায়টা আমরা অবশ্যই নামে জানি। অবশ্যই অষ্টম অধ্যায়। এখান থেকে কি কি আসবে? এখান থেকে সৃজনশীল আসবে। আপনারা যারা এসএসসি পরীক্ষা দিবেন আপনাদের জন্য এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ আসবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যারা দিবেন তারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট এমসিকিউ মাস্ট থাকবে, এটা আমি শিওর। এখন আসেন, অবশ্যই আমরা কাদের উপর অবশ্যই ধার্য করি? কাদের উপর অবশ্যই ধার্য করি? আমরা সবাই জানি আমরা অবশ্যই ধার্য করি স্থায়ী সম্পত্তির উপর। এখন আমাদের জানতে হবে স্থায়ী সম্পদ জিনিসটা কি। আমরা অবশ্যই ধার্য করি স্থায়ী সম্পত্তির উপর। এখন আমাদের জানতে হবে স্থায়ী সম্পদ জিনিসটা কি। আমরা যা কিছু কিনি ব্যবসা প্রতিষ্ঠানে, সবকিছু কি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি? ধরেন আপনি পণ্য ক্রয় করলেন, আমি যখন বলি পণ্য ক্রয়, এটা আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি। একজন আসবাবপত্র বিক্রেতা, যে আসবাব তার মেইন প্রোডাক্ট হচ্ছে কি আসবাবপত্র, সেটা সে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, আপনার বাসায় যেটা আপনি আসবাবপত্র ব্যবহার করতেছেন, একটু ঠান্ডা মাথায় দেখেন তো, এটাকে আপনি বিক্রয়ের উদ্দেশ্যে কিনছেন? একইভাবে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে এরকম আসবাবপত্র থাকে যেটা তারা বিক্রয়ের উদ্দেশ্যে
ক্রয় করে না, যেটা তারা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে। যেমন আমি যদি এরকম বলি কম্পিউটার, এটা কি তারা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে? আমি যদি বলি আমার কোন একটা টেবল বা টেবিল, এটা কি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে? যেটা আমি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি না। তাহলে কেন ক্রয় করি? এগুলো আমরা ক্রয় করি হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের উদ্দেশ্যে, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের উদ্দেশ্যে আমরা ক্রয় করি। আবার আমরা আরেকটা বৈশিষ্ট্য তাহলে বলতে পারি, এটা যেহেতু বিক্রয়ের উদ্দেশ্যে নয়, তাহলে আমরা বলতে পারি না পুনঃ বিক্রয় করা হয় না, অর্থাৎ পুনরায় বিক্রয় করা হয় না স্থায়ী সম্পদগুলা। তাহলে পুনরায় বিক্রয় করা হয় না, পুনরায় বিক্রয় করা হয় না, পুনরায় বিক্রয় করা হয় না। তাহলে কি কি? যেটা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি, যেটা পুনরায় বিক্রয় করা হয় না, এটাকে আমরা কি বলি? স্থায়ী সম্পদ বলি, রাইট? তো এখন এই যে স্থায়ী সম্পদ, আপনি কি একটা স্থায়ী সম্পদ যুগ যুগ ধরে ব্যবহার করতে পারবেন? ফর এক্সাম্পল, আপনার হাতের যে মোবাইলটা, এটা আপনার জন্য একটা স্থায়ী সম্পদ। বাই দ্য ওয়ে, স্থায়ী সম্পদের আরো একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, এখান থেকে আমরা মেয়াদী সুবিধা পাবো, দীর্ঘমেয়াদী সুবিধা পাবো। আপনি আপনার মোবাইলটা দীর্ঘমেয়াদী মানে কি? একাধিক বছর আপনি সুবিধা পাবেন। আপনার হাতের যে মোবাইলটা, আপনি কি 1 বছর সুবিধা পাবেন না একাধিক বছর সুবিধা পাবেন? অবভিয়াসলি আপনি একাধিক বছর সুবিধা পাবেন। দ্যাট মিনস আমরা যেটা স্থায়ী সম্পদের বৈশিষ্ট্য বলি, আমার যেটা আসবাবপত্র, এটা শুধু আমি একদিন ব্যবহার করব না, এটা আমি একাধিক বছরে ব্যবহার করব। তার মানে এটা আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় একাধিক বছরের সুবিধা দিচ্ছে। এই যে যে জিনিসগুলো একাধিক বছর সুবিধা দেয়, যেটা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি, এটাকেই বলে স্থায়ী সম্পদ। এখন পৃথিবীতে আসলে কোনো কিছুই বলে না যে অবিনশ্বর নয়, সবকিছুর একটা নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে। একইভাবে এই স্থায়ী সম্পদের একটা আমাদের আয়ুষ্কাল আছে। আয়ুষ্কালটা মানে কি? ধরেন আপনার হাতের যে মোবাইল, এটা আপনি ক্রয় করছেন 1 লক্ষ টাকা দিয়ে, এটাকেই আমরা বলি ক্রয় মূল্য। কোন একটা সম্পত্তির ক্রয় মূল্য, যেটা আপনি ক্রয় করছেন কত দিয়ে? 1 লক্ষ টাকা দিয়ে। এখন আপনি মনে করতেছেন এটা আপনি ব্যবহার করতে পারবেন 10 বছর, আপনি মনে করতেছেন এটা আপনি ব্যবহার করতে পারবেন 10 বছর। এই যে 10 বছর, এই যে 10 বছর, এটাকে বলা হয় আয়ুষ্কাল। এই প্রত্যেকটা ওয়ার্ড এখন ক্লিয়ার করতেছি। একটু পরে যখন আমরা ম্যাথ করতে যাব, কোন একটা সৃজনশীল অ্যাপ্রোচ করতে যাব, ওইখানে অবভিয়াসলি এটা পাবো, প্রত্যেকটা টার্ম পাবো। সো এখন থেকে এগুলো ক্লিয়ার করতে হবে, প্রত্যেকটা টার্ম এখন থেকে ক্লিয়ার করতে হবে। তাহলে এই যে 10 বছর আপনি ব্যবহার করবেন একটা সম্পত্তি থেকে, অর্থাৎ যত বছর আপনি সুবিধা পাচ্ছেন, এটাকেই বলা হয় আয়ুষ্কাল। আমি বলতে পারি মেয়াদকাল, এটার অপর নাম আমরা বলতে পারি জীবনকাল। এখন দেখেন, একটা সম্পত্তি আপনি 1 লাখ টাকা দিয়ে কিনছেন, 1 লক্ষ টাকা দিয়ে কিনছেন, 10 বছর ব্যবহার করতেছেন। তার মানে আপনি প্রতি বছর কত টাকা করে ব্যবহার করতেছেন? অবভিয়াসলি দেখেন, আমি যদি 1 লাখকে 10 দিয়ে ভাগ দিই, তাইলে তো প্রতি বছর বের হয়ে যায়। ওই যে অকিক নিয়ম পিচ্ছিকাল আপনারা করছিলেন, 10 বছরে ব্যবহার করি 1 লক্ষ টাকা, তাইলে 1 বছরে কত ব্যবহার করি? 1 বছরে ব্যবহার করি, এই যে 1 লাখকে আমরা 10 দিয়ে ভাগ দিই, 10 দিয়ে ভাগ দিই, তাহলে এই যে 10,000 টাকা করে ব্যবহার করতেছি। তার মানে স্থায়ী সম্পদের যেটা ব্যয়, স্থায়ী সম্পদের যেটা ব্যয় ছিল, ওইটাকে তার ব্যবহার, তার আয়ুষ্কাল, মেয়াদকাল বা জীবনকালের মধ্যে কি করে দিচ্ছি? এই যে ভাগ করে দিচ্ছি, এই ভাগ করার যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় অবশ্যই। ক্লিয়ার কিনা বলেন? অবশ্যই জিনিসটা আপনাদের ক্লিয়ার কিনা একটু জানাবেন। অবশ্যই সংজ্ঞাটা আপনাদের ক্লিয়ার কিনা একটু জানাবেন ভাইয়াকে। তাহলে আমরা অবশ্যই সংজ্ঞাতে যদি যাই, আমরা বলতে পারি একটা সম্পত্তির, একটা সম্পত্তির যেটা ক্রয় মূল্য, একটা সম্পত্তির ক্রয় মূল্য যেটা, এই ক্রয় মূল্যের মধ্যে আপনারা পাবেন আবার অর্জন মূল্য। একটু পরে আসতেছি অর্জন মূল্য কি। ক্রয় মূল্য বা অর্জন মূল্যকে তার যেটা আনুমানিক আয়ুষ্কাল, তার মধ্যে ব্যয়টা কি করে দেওয়া? বন্টন করে দেওয়া। সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্যকে আয়ুষ্কালের মধ্যে বন্টন করে দেওয়া। সহজ করে যদি বলি, আপনি যে সম্পত্তিটা কিনছেন ওটা 10 বছর বা 20 বছর ব্যবহার করেন, প্রতি বছর কতটুকু ব্যবহার করতেছি, এটাই হচ্ছে অবশ্যই। এই যে পুরা সম্পত্তিটা তো আপনার জন্য ব্যয় না, এই বছরের জন্য আমি যতটুকু ব্যবহার করতেছি এটাই ব্যয়। এই জন্য অবশ্যই মূলত আমরা হিসাব বিজ্ঞানে ব্যয় হিসেবে দেখাই।
অবশ্যই জন্য মূলত আমরা হিসাব বিজ্ঞানে ব্যয় হিসেবে দেখাই। এখন দেখেন একটা জিনিস এখানে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে, অবশ্যই কাকে বলে প্রশ্ন আসবে না, পরীক্ষায় আসবে। দেখেন এখানে অবশ্যই আমরা কি করি, এই যে ক্রয় মূল্য বা অর্জন মূল্য, এই যে একটা স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য, সেটাকে আয়ুষ্কালের মধ্যে কি করে দিচ্ছি, বন্টন করে দিচ্ছি। তার মানে আমরা কি বলতে পারি না, অবশ্যই হচ্ছে একটা ব্যয় বন্টন প্রক্রিয়া, অবশ্যই হচ্ছে একটা ব্যয় বন্টন প্রক্রিয়া, ব্যয়টাকে আমরা বন্টন করে দিচ্ছি, অবশ্যই হচ্ছে একটা ব্যয় বন্টন প্রক্রিয়া, অবশ্যই হচ্ছে একটা ব্যয় বন্টন প্রক্রিয়া। এতটুকু আপনাদের ক্লিয়ার কিনা এটা একটু জানান, ঠিকঠাক বুঝতেছেন কিনা, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। ধাপে ধাপে যাবো, কিন্তু প্রত্যেকটা টার্ম বুঝে যাইতে হবে, আদারওয়াইজ দেখা যাবে আপনি ম্যাথে গিয়ে হচ্ছে যে কি বুঝবেন না ওয়ার্ড গুলা। প্রত্যেকটা ম্যাথের মধ্যে আয়ুষ্কাল, প্রত্যেকটা ম্যাথের মধ্যে অর্জন মূল্য, প্রত্যেকটা ম্যাথের মধ্যে আপনার ক্রয় মূল্য, এই ওয়ার্ড গুলো পাবেন। বলেন ক্লিয়ার কিনা? স্থায়ী সম্পদ রিটেন রাইটিং বোঝা যায় না স্যার, কোন রাইটিং? আচ্ছা, ইয়ার গুলো মনে হয়। এরপরে ক্লিয়ার আছে স্যার, ভেরি গুড। আমার নাই ভাইয়া, সেজন্য চলে যাচ্ছি। বুঝি নাই আপনার সবার কমেন্ট গুলো আমি দেখতেছি। স্যার পরিসম্পদ কি? ইসরাত, আমরা যখন সম্পদ নিয়ে আলোচনা করব তখন এগুলো আস্তে আস্তে পাবো। হুমায়ুন আহমেদ, কি বুঝতে পারতেছেন না, কোন রিটেনটা বুঝতেছেন না সেটা বলেন। স্যার এক ক্লাসে পুরো অধ্যায় শেষ করতে পারবেন? আপনি যদি 3 ঘন্টা একটা আমার সাথে 4 ঘন্টা ক্লাসে থাকতে পারেন, আমি অবভিয়াসলি শেষ করতে পারবো। এখন আপনি যদি মনে করেন যে আমি ডেইলি 1 ঘন্টা করে ক্লাস করবো, তাহলে 3 দিন লাগবে। যদি মনে করেন যে না, আজকে একদিনে শেষ করবো, তাহলে 3 ঘন্টা লাগবে। তো টোটাল আফটার ইউ, আমার দিক থেকে সবকিছুই সম্ভব। দেখেন এখন আমরা যদি একটু স্থায়ী সম্পদের দিকে যাই, স্থায়ী সম্পদকে 3 ভাগে ভাগ করছে। আমরা যদি একটু স্থায়ী সম্পদের দিকে যাই, স্থায়ী সম্পদকে 3 ভাগে ভাগ করছে। কি কি? একটা হচ্ছে আপনার দৃশ্যমান, যেটা চোখে দেখা যায়, একটা হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পদ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অদৃশ্যমান স্থায়ী সম্পদ। অদৃশ্যমান, আচ্ছা যেটা দৃশ্যমান, নামের ভিতর পরিচয়, চোখে দেখা যায়। আচ্ছা যে জিনিসটা চোখে দেখা যায় সেটাকে আমরা স্পর্শ করতে পারবো নাকি পারবো না, একটু জানান তো আমাকে। যে জিনিসটা চোখে দেখা যায়, যে সম্পদটা চোখে দেখা যায়, সেটাকে কি আমরা স্পর্শ করতে পারবো নাকি পারবো না? আর যে জিনিসটা আপনি চোখে দেখেন না, ওই জিনিসটাকে কি আপনি স্পর্শ করতে পারবেন নাকি পারবেন না, এটা জানান। তাহলে একটা হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পদ, এরপর একটা হচ্ছে অদৃশ্যমান স্থায়ী সম্পদ, এরপর একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। এখন দৃশ্যমান মানে কি? যেটা চোখে দেখা যায়। এই যে আপনার হাতের যে মোবাইলটা, এটা আপনি চোখে দেখতেছেন। আপনার যে টেবিলটা, এটা আপনি চোখে দেখতেছেন। আপনার যে চেয়ারটা, এটা আপনি চোখে দেখতেছেন। তার মানে যেগুলো চোখে দেখতেছেন, এগুলা অবশ্যই আপনি স্পর্শ করতে পারবেন। যেগুলো চোখে দেখতেছি, এগুলাই এগুলাই দৃশ্যমান সম্পদ। যেগুলাই দৃশ্যমান, এগুলো আমি হাতে টাচ করতে পারতেছি, ধরতে পারতেছি, এই জন্য এগুলোকে বলা হয় স্পর্শনীয় সম্পদ। তাহলে দৃশ্যমান সম্পদের অপর নাম আমরা বলতে পারি স্পর্শনীয় সম্পদ, অর্থাৎ স্পর্শ করা যায়। স্পর্শনীয় সম্পদ। অদৃশ্যমান সম্পদ কোনগুলা? যেমন আপনার যেটা সুনাম, এটা থেকে কিন্তু আপনি দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন। কিভাবে? সুনাম থেকে মানুষ কিভাবে দীর্ঘমেয়াদী সুবিধা পায়? ব্র্যান্ড ভ্যালু নাম শুনছেন না আপনারা? ফর এক্সাম্পল ধরেন এই মুহূর্তে আসি যদি, আহ একজন ব্যক্তিকে আপনি চিনেনি না, কোন একজন ব্যক্তিকে আপনি চিনেনি না, সে যদি আপনার কাছে কোন একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই, আপনি নিবেন না। বাট এখন যদি বাংলাদেশ ক্রিকেট টিমের মুস্তাফিজুর রহমান আসি যদি কোন একটা সেম প্রোডাক্ট বিক্রি করে, আপনি নিবেন। কিসের কারণে? মুস্তাফিজের ব্র্যান্ড ভ্যালুর কারণে, মুস্তাফিজের সুনামের কারণে। তাহলে সুনাম কিন্তু আপনাকে এরকম ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সুবিধা দিবে। এটা তো ব্যক্তি সুনাম বললাম। এখন এরকম ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম আছে না? কিভাবে? ধরেন বাজারে এখন কোন একটা নতুন কোম্পানি XYZ কোম্পানি মোবাইল লঞ্চ করলো, যে কোনো মোবাইল দেখা যাচ্ছে এটা একদম দামে কম, কিন্তু মানে দেখা যাচ্ছে একদম আইফোন 15 Pro Max এর যে সুবিধা, সেম সুবিধাই দিচ্ছে। নর্মাল কোম্পানি, নতুন একটা কোম্পানি বাজারে একটা মোবাইল কি করলো, লঞ্চ করলো। লঞ্চ করার এটা এখন যতই সুবিধা দেয়, মানুষ কিন্তু এটা ট্রাস্ট করবে না। সবাই এটাকে ট্রাস্ট করবে না যতই কম টাকায় দেখ। কিন্তু আপনি ঠিকই কি করবেন, আইফোনকে প্রায়োরিটি দিবেন যদি আপনার পকেটে টাকা থাকে। তাহলে আপনি আইফোনকে প্রায়োরিটি দিবেন। এটা কেন দিচ্ছেন? ওই যে আইফোনের ব্র্যান্ড ভ্যালুর কারণে। আমি কিন্তু আইফোন যখন, আপনি দেখবেন যারা আইফোন
ইউজার আছে তাদের একটা হচ্ছে যে কি মানে প্রতি আপডেট আইফোনটা চেঞ্জ করার একটা অভ্যাস আমরা দেখি, লাইক আইফোন 12, আইফোন 16, আইফোন 17 প্রো ম্যাক্স এরকম শিফট করে। তো তারা কিন্তু ইভেন আইফোনের ফিচার্স গুলো এক পর্যন্ত করে না অনেকেই, জাস্ট ব্র্যান্ড ভ্যালুর কারণে আইফোনটাকে নিয়ে যায়। আপনি কাউকে যাই বলেন, আচ্ছা মানুষ আইফোন কেন নেয়, কারণ আইফোন ওই গ্রাহকদের প্রতি, তার যে ক্লায়েন্ট তাদের প্রতি ওই ট্রাস্টটা কি করতে পারছে, বিল্ড করতে পারছে, এটা আইফোনের ব্র্যান্ড ভ্যালু, এটা আইফোনের জন্য সম্পদ। এখন এই যে ব্র্যান্ড ভ্যালুটা, এটা কি চোখে দেখা যায়, এটাকে স্পর্শ করা যায়? স্পর্শ করা যায় না, এটা জাস্ট, এটা একটা সাবকনসিয়াস মাইন্ড বা এটা একটা সুনাম। এই সুনামটা কি অদৃশ্যমান। আপনার যে ট্রেডমার্ক, আপনার যে কপিরাইট, এগুলো হচ্ছে অদৃশ্য মান সম্পদ। যেগুলো দৃশ্যমান এগুলাকে আমরা বলতে পারি অস্পর্শনীয় সম্পদ। যেগুলো দৃশ্যমান এগুলাকে আমরা বলতে পারি অস্পর্শনীয় সম্পদ। এরপরে সৌদি আরবে হচ্ছে তেলের খনি আছে, তারপর না সরি সৌদি আরবে তেলের খনি না, স্বর্ণের খনি। এরপরে এরকম বিভিন্ন দেশে বিভিন্ন খনি থাকে, কিছু দেশে গ্যাসের খনি থাকে। তাহলে গ্যাস, স্বর্ণ, তারপর তেল, পেট্রোল, যা কিছুই বলেন, এগুলোকে আমাদের সম্পদ, এগুলো প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি প্রদত্ত সম্পদ। এই যে এগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। এখন কথা সেটা না, কথা হচ্ছে যে সম্পদগুলো আমরা চোখে দেখি, ফর এক্সাম্পল চেয়ার টেবিল, এগুলার যে টাকা, ধরেন আপনার ওই যে মোবাইল দিয়ে উদাহরণ দিচ্ছিলাম, এই যে একটু আগে যেটা দেখাচ্ছিলাম, 1 লক্ষ টাকা যে আমরা ব্যবহারিক জীবনকালের মধ্যে কি করে দিচ্ছি, বন্টন করে দিচ্ছি, এটাকে বলা হয় দৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই। তার মানে দৃশ্যমান স্থায়ী সম্পত্তির উপর আমরা কি ধার্য করি, অবশ্যই ধার্য করি। আবার আমি যদি বলি অদৃশ্যমান সম্পদ, অদৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে ধরেন আপনি কোন একজন ব্যক্তি সুনামটা কিনলেন 1 লাখ টাকা দিয়ে, 10 বছরের ভিতর আপনি বন্টন করে দিচ্ছেন প্রতি বছর 10,000 টাকা করে। ওই যে অদৃশ্যমান সম্পত্তির উপর, এটা কারো অবশ্যই বলে না, প্রক্রিয়া সেম, সবকিছুই সেম, বাট অদৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে নামটা চেঞ্জ হয়ে যায় অবলোপন। অদৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে নামটা পরিবর্তন হয়ে আমাদের জন্য হয়ে যায় অবলোপন। আর প্রাকৃতিক সম্পদ, আপনি ধরেন তেলের খনি পাইছেন, যতই ব্যবহার করেন তেলের খনিটা কি হবে, শূন্যীকরণ হবে, কমবে। এটাকে এই জন্য বলা হয় এটার উপর যেটা ধার্য করে এটাকে বলা হয় শূন্যীকরণ। শূন্যীকরণ। এখন পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে, দৃশ্যমান স্থায়ী সম্পত্তির উপর কি দ্বারা ধার্য করা হয়, অবশ্যই। অদৃশ্যমান স্থায়ী সম্পত্তির উপর কি ধার্য করা হয়, অবলোপন। প্রাকৃতিক সম্পদের উপর কি ধার্য করা হয়, শূন্যীকরণ। আচ্ছা, শূন্যীকরণের অপর নাম পরীক্ষা আবার আসতে পারে, এটাকে অনেকে কি বলে, নিঃশেষকরণ। শেষ করা আর কি, আলটিমেটলি একটা জিনিস শেষ করা, নিঃশেষকরণ। এখন অনেকের কাছে আমাদের প্রশ্ন, ভাই অ্যাকাউন্টিং তো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, আপনি থিওরি কেন পড়াচ্ছেন? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখেন, এইচএসসি থিওরিটিক্যাল প্রশ্নগুলো দেখেন, এখান থেকে প্রশ্ন আসছে। এখন এখানে প্রত্যেকটা লাইন পরীক্ষা আসছে, দ্যাটস ওয়াই পড়াচ্ছি, আদারওয়াইজ কিন্তু পড়াইতাম না। সো এতটুকু বুঝছেন কিনা একটু জানান। যেসব অনন্য যেসব দৃশ্যমান স্থায়ী সম্পদ বাস্তবে দেখা যায় তাকে, হ্যাঁ চোখে দেখা যায়, ভেরি গুড। স্থায়ী সম্পদ স্পর্শ করা যায় না, কিন্তু স্থায়ী সম্পদের বৈশিষ্ট্য বিদ্যমান তাকে দৃশ্যমান, ভেরি গুড। অনন্য ইসরাত, ভেরি গুড। যদি এটা নিজে লিখে থাকেন ভেরি গুড, যদি আপনি মনে করেন যে গুগল থেকে মারি দিচ্ছেন, তাইলে হচ্ছে যে কি হবে না আর কি। তো যাই হোক, এতটুকু ক্লিয়ার কিনা বলেন দ্রুত, এতটুকু ক্লিয়ার কিনা জানান, একটু দ্রুত জানান। ওকে, দেখি এরপরে কি আছে আমাদের। এখন দেখেন আপনাদের স্লাইডে কোনগুলা দৃশ্যমান, কোনগুলো অদৃশ্যমান, তারপরে কোনগুলা প্রাকৃতিক সম্পদ, কয়লার খনি, তেলের খনি, এগুলা সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে। এখন আসেন আরেকটা প্রশ্ন, এই অধ্যায় থেকে পরীক্ষায় বেশি আসে, যেগুলো থিওরিটিক্যাল আমি এগুলো লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই আমার সাথে সাথে নোট ডাউন করবেন। যদি কেউ নোট ডাউন করতে না পারেন, প্লিজ স্ক্রিনশট নিয়ে নেবেন, এটা মাস্ট। এখন আরেকটা প্রশ্ন পরীক্ষায় যেটা আসে, সেটা হচ্ছে অবশ্যই ধার্য করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়। অবশ্যই, অবশ্যই ধার্যের বিবেচ্য বিষয়, অর্থাৎ কোন অবশ্যই ধার্য করার ক্ষেত্রে আপনি কোন কোন জিনিসগুলো আসলে বিবেচনা করেন,
অবশ্যই ধার্য করার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলোকে আসলে বিবেচনা করেন, এগুলোকে বলা হয় অবশ্যই ধার্যের বিবেচ্য বিষয়। তো একটা স্থায়ী সম্পত্তির অবশ্যই ধার্য করার সময় আপনি কি কি বিবেচনা করেন? এর মধ্যে প্রথমে আমরা যেটা বিবেচনা করি সেটা হচ্ছে আপনার নাম্বার 1, সেটা হচ্ছে ওই সম্পত্তির ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য, এখানে আবার আমরা বলতে পারি অর্জন মূল্য। ওই সম্পত্তির অর্জন মূল্য কত। এরপরে এই যে ক্রয় মূল্য বা অর্জন মূল্য, এটাকে আমরা প্রকাশ করি সি দিয়ে, কস্ট। এখন প্রশ্ন, কস্ট কি, অর্জন মূল্য কি? ফার্স্ট অফ অল, ক্রয় মূল্য আর অর্জন মূল্যের মধ্যে একটু পার্থক্য আছে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো একটু পরে। তাহলে দেখেন, প্রথমে আমরা যেটা অবশ্যই ধার্যের ক্ষেত্রে বিবেচনা করি সেটা হচ্ছে একটা সম্পত্তির ক্রয় মূল্য। এরপরে যেটাকে আমরা বিবেচনা করি সেটা হচ্ছে যে কি, আয়ুষ্কাল, অর্থাৎ ওই সম্পত্তির জীবনকাল। আয়ুষ্কাল, আয়ুষ্কাল, অথবা এটাকে আমরা বলতে পারি ব্যবহারিক জীবনকাল। ওই সম্পত্তির ব্যবহারিক জীবনকাল, অর্থাৎ ওই সম্পত্তিটা আপনি কতদিন ব্যবহার করবেন, ব্যবহারিক জীবনকাল। ব্যবহারিক জীবনকালকে আমরা প্রকাশ করি এন দ্বারা, এন মানে নাম্বার অফ ইয়ার্স, এন মানে নাম্বার অফ ইয়ার্স, ওই সম্পত্তিটা আপনি কতদিন ব্যবহার করতেছেন। এরপরে অবশ্যই ধার্যের ক্ষেত্রে আমরা বিবেচনা করি হচ্ছে যে কি, ভগ্নাবশেষ মূল্য। এখানকার প্রত্যেকটা টার্ম এখন আমি আলোচনা করব, একটু আপনারা আপাতত এখান থেকে সরাসরি এমসিকিউ আসবে। এমসিকিউ তো বলা থাকবে অবশ্যই ধার্যের বিবেচ্য বিষয় নয় কোনটা, তাহলে আমরা জানি তিনটা, তাহলে যেটা অপশনে থাকবে বাকি ওইটা হচ্ছে অবশ্যই ধার্যের বিবেচ্য বিষয় নয়। তাহলে ভগ্নাবশেষ মূল্য, এই যে ভগ্নাবশেষ মূল্য, এটার কিছু নাম আছে, নামগুলো এখন একটু পর আপনারা পারবেন। ফার্স্ট অফ অল আসেন, ক্রয় মূল্য জিনিসটা কি। প্রথম যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে একটা সম্পত্তির ক্রয় মূল্য। এখান থেকেই কিন্তু স্যার আমরা অলরেডি কিন্তু ম্যাথে ঢুকে গেছি, একটু পরে দেখবেন আপনারা এরকম সৃজনশীল পাচ্ছেন। সম্পত্তির ক্রয় মূল্য জিনিসটা কি, একটা সম্পত্তির ক্রয় মূল্য, অথবা এটাকে অনেকে বলতে পারেন অর্জন মূল্য। সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য জিনিসটা কি, আসেন। আপনি আপনার বাসার জন্য যে ফ্রিজটা নিয়েছেন, আপনি আপনার বাসার জন্য যে ফ্রিজটা নিয়েছেন, ধরেন ওই ফ্রিজটা আপনি ক্রয় করলেন, দোকানদারকে দিলেন কত টাকা, ধরেন বললাম আপনি বাসার জন্য যে ফ্রিজটা নিলেন এটার জন্য আপনি দোকানদারকে লাইক কত টাকা দিবেন, একটা ফ্রিজের দাম ধরেন 70,000 টাকা দিলেন। একটা জিনিস চিন্তা করেন তো, এই ফ্রিজটা, এই রেফ্রিজারেটরটা আপনি কি শুধু 70,000 টাকা খরচ করলেই ব্যবহার করতে পারবেন? সম্ভব? দোকানে জাস্ট কিনলাম 70,000 টাকা, এটা এখন আমার বাসায় আনার জন্য আমার ওই ফ্রিজ বাবদ পরিবহন খরচ যাবে, ফ্রিজ টানার জন্য, এই সম্পদ টানার জন্য পরিবহন খরচ যাবে ধরেন 1,000 টাকা। এখন পরিবহন খরচ বা ব্যান আমাকে এটা বাসার নিচে আনি দেবে, তো বাসার উপর উঠানোর জন্য মজুরি খরচ দিতে হবে। ধরেন আপনি মজুরি খরচ দিলেন 500 টাকা, মজুরি দিলেন 500 টাকা। বুঝতে হবে, ফ্রিজ কিনছি 70,000 টাকা, পরিবহন খরচ বাবদ দিলাম 1,000 টাকা, মজুরি বাবদ দিলাম 500 টাকা। ভাঙও কিন্তু আমি চাইলে ফ্রিজটা ব্যবহার করতে পারবো না। কেন? কারণ এটা তো ইলেকট্রিশিয়ান একজনকে ধরে এনে তাকে বলতে হবে আমার এখানে বিদ্যুৎ কানেকশন ঠিক করে দাও। এই যে করা, ব্যবহারের উপযোগী করতেছি, এটাকে বলা হয় সংস্থাপন ব্যয়। এটাকে স্থাপন করতেছি, সংযোগ দিচ্ছি, এটাকে বলা হয় সংস্থাপন ব্যয়। এখন কেউ যদি দ্বিতীয় অধ্যায়ে এই জিনিসগুলো না পড়েন, টার্ম গুলা, আপনি তো বুঝবেন না এটা কেন সম্পদ। এই যে সংস্থাপন ব্যয়, ধরেন আপনি এটা বিদ্যুতের যে কানেকশন দেওয়ার জন্য 500 টাকা দিয়ে সংস্থাপন করলেন, এখন এই ফ্রিজটা ক্রয় করা থেকে শুরু করে ব্যবহার উপযোগী করা পর্যন্ত আপনার কত টাকা খরচ করলো, টোটাল কত টাকা খরচ করতে হয়েছে। দেখেন, আপনি ফ্রিজ কিনছেন 70,000 টাকা দিয়ে, পরিবহন খরচ দিচ্ছেন 1,000 টাকা, মজুরি খরচ দিচ্ছেন 500 টাকা, সংস্থাপন করার জন্য খরচ করলেন 500 টাকা, টোটাল আপনি 72,000 টাকা খরচ করলেন কিসের জন্য? একটা ফ্রিজকে আপনার ব্যবহার উপযোগী করার জন্য। আমরা যখন স্থায়ী সম্পদের জাবেদা দিই, শুধুমাত্র ক্রয় মূল্য লিপিবদ্ধ করলে হয় না, জাবেদা দেওয়ার সময় আমাদের কি করতে হয়, এই যে আমার ফ্রিজ বাবদ টোটাল কয় টাকা গেল, 72,000 টাকা, তাহলে আমরা জাবেদা দিব ফ্রিজ হিসাব ডেবিট 72,000, নগদান হিসাব ক্রেডিট 72,000।
তার মানে স্থায়ী সম্পদকে তার অর্জন মূল্য আমরা লিপিবদ্ধ করি, অর্জন মূল্য। শুধু এটাকে আপনি ক্রয় মূল্য বলতে পারেন, সমস্যা নেই। এই যে ফ্রিজ দোকানদারকে যে টাকাটা দিচ্ছেন, ধরেন এটা ক্রয় মূল্য। কিন্তু এই ফ্রিজটা ব্যবহার উপযোগী করতে গিয়ে আর যে খরচগুলা গেল, ফ্রিজটাকে ব্যবহার উপযোগী করতে গিয়ে আর যে খরচগুলো আপনার গেল, সবগুলা খরচ যোগ করলে যেটা হয় সেটাকে বলা হয় ওই ফ্রিজের অর্জন মূল্য। তাহলে কোন একটা জিনিসের অর্জন মূল্য মানে কি? সম্পত্তি ক্রয় করা থেকে শুরু করে ব্যবহার উপযোগী করা পর্যন্ত যে ব্যয়গুলা হয়, সম্পত্তির ক্রয় মূল্য থেকে শুরু করে সেটাকে ব্যবহার উপযোগী করা পর্যন্ত যে খরচ হয় তার সমষ্টি, সেটাকে ব্যবহার উপযোগী করার জন্য যে খরচ হয় তার সমষ্টি। ঠিক আছে, এই যে তাইলে দেখেন, এই যে আমি ফ্রিজ কিনছিলাম 70,000 টাকা দিয়ে, পরিবহন খরচ 1,000 টাকা, মজুরি খরচ 500 টাকা, সংস্থাপন ব্যয় 500 টাকা। তাহলে এই সম্পত্তির ক্রয় মূল্য কত? এই সম্পত্তির ক্রয় মূল্য কত দেখে আপনারা জানান। ক্রয় করা থেকে শুরু করে ব্যবহার উপযোগী করার আগ পর্যন্ত যতগুলা খরচ হয় সবগুলাই অর্জন মূল্য। তাহলে এই যে 70,000, তারপরে যোগ করবো 1,000, তারপরে যোগ করব 500, তারপর যোগ করব 500, এই যে টোটাল 72,000, এটাই হচ্ছে আমার জন্য অর্জন মূল্য। এটাই হচ্ছে আমার জন্য অর্জন মূল্য। একটু পরে যখন অবশ্যই ম্যাথ করব, পরীক্ষায় ক নাম্বার প্রশ্ন আসবে ক্রয় মূল্য কত, সরি অর্জন মূল্য নির্ণয় করো, তাহলে আমাদের অর্জন মূল্যটা এইভাবে নির্ণয় করতে হবে। যারা লিখতে পারেন নাই স্ক্রিনশট নিয়ে নেবেন, অবশ্যই নোট ডাউন করবেন, আর যারা সাথে সাথে নোট ডাউন করতেছেন ভেরি গুড। এতটুকু ক্লিয়ার কিনা? ক্রয় মূল্যটা, ক্রয় মূল্য ক্লিয়ার কিনা? এটা কোন ক্লাসের কেউ বলতে পারবেন? এটা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান, ওইটাই উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায়। তানজিয়া জামান, জি স্যার, ভেরি গুড। বাকিরা বাকিরা বুঝছেন? সবার ক্লিয়ার? ভাই সবার ক্লিয়ার কিনা বলেন দ্রুত। ওকে, তাহলে আমরা যেটা পড়তেছিলাম আসলে দেখেন, তাহলে অবস্থিতার্থের বিবস্য বিষয় ক্রয় মূল্য, ক্রয় মূল্য সম্পর্কে বিস্তারিত আমরা জেনে গেছি। আয়ুষ্কাল বা ব্যবহারিক জীবনকাল জিনিসটা কি? আয়ুষ্কাল বা ব্যবহারিক জীবনকাল মানে হচ্ছে ওই যে একটু একটু আগে জানলাম, আপনি 10 বছর ব্যবহার করবেন, একটা ফ্রিজ কিনে 10 বছর ব্যবহার করবেন, এটাকে বলা হয় ওই সম্পত্তির আয়ুষ্কাল। ওটাকে ব্যবহার বলা হয় ওই সম্পত্তির আনুমানিক জীবনকাল, ওটাকে বলা হয় ওই সম্পত্তির সময়। যেটাই থাকুক, আশা করি আপনারা বুঝবেন। এরপরে যেটা আমরা পাইছি সেটা হচ্ছে যে কি ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য অবশ্যই যে বিবস্য বিষয়ের মধ্যে আরেকটা পাইলাম, ভগ্নাবশেষ মূল্য। আমরা যখন নেক্সট ক্লাসে এমসিকিউ করব তখন কিন্তু এগুলো আপনাদের থেকে ধরবো, ঠিক আছে? যখন এমসিকিউ করব তখন এগুলো আপনাদের থেকে ধরবো, তখন না পারলে খবর আছে। আসেন, ভগ্নাবশেষ মূল্য জিনিসটা কি? ভগ্নাবশেষ মূল্য হচ্ছে, ধরেন আপনার হাতের মোবাইলটা 1,10,000 টাকা, হাতে যে মোবাইলটা সেটা 1,10,000 টাকা। এটাকে আমরা কি বলি? ক্রয় মূল্য। ইংরেজিতে প্রকাশ করা হয় কি দিয়ে? কস্ট সি। আমি কিন্তু পুরাটা লিখি নাই, অর্জন মূল্য বা ক্রয় মূল্য পুরাটা লিখি নাই, জাস্ট এতটুকু লিখলাম। এখন ধরেন আপনি মনে করতেছেন এটা ব্যবহার করবেন 10 বছর, তার মানে আয়ুষ্কাল কেন দ্বারা প্রকাশ করা হয়, আপনি ব্যবহার করবেন 10 বছর। এরপরে ধরেন আপনার কাছে মনে হচ্ছে 10 বছর ব্যবহার শেষে, আচ্ছা চিন্তা করেন তো, আপনার যে ফোন ওটা আপনি 10 বছর ব্যবহার করলেন, তারপরে ওইটার ভাঙ্গারিগুলো তো বিক্রি করা যাবে কাউকে না কাউকে। 1,10,000 টাকা দামের একটা ফোন ব্যবহার করার পরেও যদি মেয়াদ শেষ হয়ে, যদি আমি বিক্রি করতে চাই, হয়তো কিছু টাকা পাবো। আমার মনে হচ্ছে আমার যে 1,10,000 টাকা দামের ফোন, এটা আমি 10 বছর ব্যবহার করার শেষে যখন সেকেন্ড হ্যান্ড বিক্রি করব কিংবা কোনো ভাঙ্গারিয়ারকে দিয়ে দিব, তখন আমি 10,000 টাকা ফেরত পাবো। আমি যতই ব্যবহার করি কিছু জিনিস তো পাবো, যেটা আমি বিক্রি করতে পারবো কিছু মূল্যে, ওই মূল্যটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ আমরা বলতে পারি এটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য।
এখন এটার কিছু নাম আছে, এটা বিভিন্ন নামে থাকে। ভগ্নাবশেষ মূল্য, তাহলে আমরা এটাকে বলতে পারি না অনুমানকৃত মূল্য, কারণ আপনি এখনো এটা আপনি কিন্তু জানেন না শিওরলি এটা আসলেই কি 10,000 টাকায় বিক্রি করা যাবে, এটা কিন্তু আপনি জানেন না। আপনি কি করতেছেন, এটাকে অনুমান করতেছেন, তাহলে আমরা বলতে পারি না অনুমানকৃত মূল্য। অনুমানকৃত মূল্য। এরপরে এটাকে, এই যে ভগ্নাবশেষ মূল্য, এটাকে ইংরেজিতে বলা হয় সালভেজ ভ্যালু। এটাও পরীক্ষায় থাকবে, ইংরেজিতে বলা হয় সালভেজ ভ্যালু। সালভেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য। আরেকটা জিনিস চিন্তা করেন, কোনো কিছু যখন আমরা ব্যবহার করি, ব্যবহার করার পরে যেটা থেকে যায়, নষ্ট হয়ে যায়, এটাকে আমরা কি বলি? গ্রামের যারা আছে তারা বলেছে স্ক্র্যাপ জিনিসপত্র, বলি কিনা? ওই যে স্ক্র্যাপ বলি, ওইখান থেকে এটার অপর নাম স্ক্র্যাপ ভ্যালু। স্ক্র্যাপ ভ্যালু, এই যে সালভেজ ভ্যালু, এখান থেকে এটাকে সংক্ষেপে বলা হয় এসবি। তাহলে এসবি, আমরা ভগ্নাবশেষ মূল্যকে প্রকাশ করি এসবি দ্বারা। ক্লিয়ার কিনা? তাহলে ক্রয় মূল্য কি বুঝছি, অর্জন মূল্য কি বুঝছি, আনুমানিক ব্যবহারিক জীবনকাল বা আয়ুষ্কাল কি আমরা বুঝছি, ভগ্নাবশেষ মূল্য জিনিসটা কি বুঝছি। এই তিনটা জিনিসের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা এটা একটু ভাইকে জানান। বলেন এখানে কোনো সমস্যা আছে কিনা জানান। ক্রয় মূল্য 70,000, অর্জন মূল্য 72,000। ভেরি গুড, অনন্যা ইসরাত। হুমায়ুন আহমেদ স্যার, খুব ভালো লাগের ক্লাস, ভেরি গুড। তারপরে বাকিরা বলেন, দ্রুত দ্রুত কমেন্ট করেন, এতটুকু বুঝছেন কিনা। কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে লাভ নাই ভাই, কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে কোনো লাভ নাই, দ্রুত বলেন বুঝছেন কিনা। আমি কিন্তু আপনাদের কমেন্ট গুলো দেখতেছি, ক্লিয়ার কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা, এই অপশন গুলো বুঝছেন কিনা। এই তিনটা টার্মই হচ্ছে আপনাদের পরীক্ষায় কোনো না কোনো ভাবে থাকবে। এগুলো হচ্ছে পরীক্ষায় কোনো না কোনো ভাবে আপনারা পাবেন। যদি এই তিনটা টার্মের সমস্যা থাকে বলেন, কারণ আবার বলছি এগুলো পরীক্ষায় কোনো না কোনো ভাবে পাবেন, সো বি কেয়ারফুল। পরীক্ষায় কোনো না কোনো ভাবে পাবেন, সো বি কেয়ারফুল। ক্লিয়ার স্যার, বুঝছি স্যার। না স্যার সমস্যা নাই, ওকে ওকে। তাহলে আমরা এগুলো চিনে গেছি। এখন দেখি এরপর আমাদের স্লাইডে কি আছে। আমরা যে অবশ্যই ধার্য করি, ওই অবশ্যই ধার্য করার ক্ষেত্রে কিছু নীতি আছে। আমরা যে অবশ্যই ধার্য করি, অবশ্যই ধার্যের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে। তার আগে স্থায়ী সম্পদের কিছু নীতিমালা আছে, এগুলো একটু লিখে দিই। তাহলে নীতিমালা এগুলো কি পড়তে হবে? 100% পড়তে হবে, পরীক্ষায় আসবে 100% আসবে। সো এই নীতিমালাগুলা অবশ্যই মনে রাখতে হবে। প্রথম নীতি কি? 1 নাম্বার নীতি যেটা আছে সেটা হচ্ছে প্রতি স্থায়ী সম্পদকে, স্থায়ী সম্পদকে স্থায়ী সম্পদকে, এগুলো মুখস্থ জিনিস। স্থায়ী সম্পদকে আমরা কোথায় দেখাই? আর্থিক অবস্থার বিবরণীতে। স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয়, ক্রয় মূল্যে বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করা হয়। স্থায়ী সম্পদকে ক্রয় মূল্য বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করা হয় যদি পরীক্ষায় আসে। স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করা হয়, বাজার মূল্যে নয়। কোন নীতি? এটার উত্তর হবে ক্রয় মূল্য নীতি। এটা বাই বিশ্ববিদ্যালয় বলেন, এইচএসসি বলেন, কয়বার যে আসছে আমার কেন জানি মনে হচ্ছে এবার আপনাদের এমসিকিউ তো চলে আসবে। ক্রয় মূল্য নীতি বা এই ক্রয় মূল্য নীতির অপর নাম হচ্ছে ঐতিহাসিক মূল্যনীতি। ঐতিহাসিক মূল্যনীতি, ক্রয় মূল্যনীতি বা ঐতিহাসিক মূল্যনীতি।
ক্রয় মূল্যনীতি বা ঐতিহাসিক মূল্যনীতি। তার মানে স্থায়ী সম্পদকে ক্রয় মূল্য বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করা হয় ক্রয় মূল্যনীতি বা ঐতিহাসিক মূল্যনীতি। এরপর যদি বলে স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয়, ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয়, তাহলে যেটাই ক্রয় মূল্য মনে রাখবেন এখানে অর্জন মূল্য আসতে পারে, লিপিবদ্ধ করা হয় কিন্তু অবসায়ন মূল্যে নয়, কিন্তু অবসায়ন মূল্যে নয়। যদি এটা বলা থাকে অবসায়ন মূল্যে নয় বলে, যদি বলা থাকে অবসায়ন মূল্যে নয়, তখন এটা হয়ে যায় কোন নীতি বলেন? চলমান ব্যবসা প্রতিষ্ঠান ধারণা, চলমান ব্যবসায় প্রতিষ্ঠান ধারণা, চলমান ব্যবসায় প্রতিষ্ঠান ধারণা। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয়, বাজার মূল্যে নয়, ক্রয় মূল্য নীতি। স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয় যখন বলবে অবসায়ন মূল্যে নয়, যখন বলবো অবসায়ন মূল্যে নয় তখন নীতির নাম হয়ে যায় চলমান প্রতিষ্ঠান ধারণা। যখন বলবে স্থায়ী সম্পদকে কোন মূল্যে লিপিবদ্ধ করা হয়, উত্তর হবে ক্রয় মূল্য বা অর্জন মূল্যে। কোন নীতি? এটা হয়ে যায় ক্রয় মূল্য নীতি। একটু মনোযোগ দেন। যদি শুধু বলে, শুধু এতটুকু বলে স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয় কোন নীতি, তখনও হবে ক্রয় মূল্য নীতি। যদি বলে স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয় বাজার মূল্যে নয় কোন নীতি, তখনও হবে ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্যনীতি। যদি বলে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয় কিন্তু অবসায়ন মূল্যে নয়, তখন হয়ে যাবে চলমান ব্যবসা প্রতিষ্ঠান ধারণা নীতি। তাহলে স্থায়ী সম্পদ সংক্রান্ত এই দুইটা নীতি আমরা মুখস্থ রাখবো। এখন দেখেন অবশ্যই কিছু নীতি আছে, এগুলো মুখস্থ করবেন একবার, জাস্ট আমি আপনাদেরকে পড়াই দিচ্ছি। দেখেন অবশ্যই তো অনেকগুলা পদ্ধতি আছে, রাইট? ক্রমহ্রাসমান পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, তাহলে অনেকগুলা পদ্ধতি আছে। প্রতি বছর একটা ব্যবসা প্রতিষ্ঠান একই একই পদ্ধতিতে, প্রতি বছর একটা ব্যবসা প্রতিষ্ঠান একই পদ্ধতিতে অবশ্যই ধার্য করে। এটার নীতির নাম হচ্ছে সামঞ্জস্যতার নীতি অথবা ধারাবাহিকতার নীতি। তাহলে পরীক্ষায় যদি আসে প্রতি বছর একই পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয়, প্রতি বছর একই পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয় কোন নীতি অনুসারে? ধারাবাহিকতা বা সামঞ্জস্যতার নীতি অনুসারে। যদি পরীক্ষা শুধুমাত্র অবশ্যই ধার্য করা হয়, দেখেন এখানে হচ্ছে পদ্ধতি একই থাকবে, একই পদ্ধতি থাকবে। একই পদ্ধতি বললে ধারাবাহিকতার নীতি, মনে রাখার টেকনিক একই পদ্ধতি, তার মানে কি প্রথম বছরের সাথে এই বছরও একই পদ্ধতি, তার মানে একটা ধারাবাহিকতা আছে, তাহলে এই নীতির নাম ধারাবাহিকতার নীতি। প্রথম পদ্ধতির সাথে এই বছরের পদ্ধতির একটা মিল আছে, সামঞ্জস্য আছে, তাহলে এই নীতির নাম সামঞ্জস্যতার নীতি। মাথায় সেট হয়ে যেতে হবে ক্লাসে। এরপরে অবশ্যই ধার্য করা হয় প্রতি বছর, যদি পরীক্ষা বলে অবশ্যই ধার্য করা হয় কোন নীতি অনুসারে? চলমান ব্যবসায় প্রতিষ্ঠান ধারণা। মনে থাকবে কোন নীতি? চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি অনুসারে, চলমান প্রতিষ্ঠান নীতি অনুসারে। যদি পরীক্ষা আসে অবশ্যইকে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, অবশ্যই হিসাবে সার্চ করা হয় বা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় মিলকরণ নীতি বা সমন্বয় নীতি, মিলকরণ নীতি বা সমন্বয় নীতি। অবশ্যইয়ের পদ্ধতি আপনি কোনটা নেবেন? আপনি কি সরলরৈখিক নাকি ক্রমহ্রাসমান, কোনটা চুজ করবেন? এটা চুজ করা হয়, অর্থাৎ অবশ্যইয়ের পদ্ধতি ধার্য করা হয় রক্ষণশীলতার নীতি, অবশ্যইয়ের পদ্ধতি ধার্য করা হয় রক্ষণশীলতার নীতি অনুসারে। আর অবশ্যই সংস্কৃতি বা পদ্ধতি ব্যাখ্যা করা হয় পূর্ণ প্রকাশ নীতি। পূর্ণ প্রকাশ নীতির অপর নাম মনে রাখবেন দৃষ্টিগোচর করানোর নীতি। তাহলে কয়টা নীতি? টোটাল 5টা নীতি। কি কি? প্রতি বছর একই পদ্ধতিতে অবশ্যই লিপিবদ্ধ, প্রতি বছর একই পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয়। একই পদ্ধতি, একই পদ্ধতি বললে ধারাবাহিকতা, সামঞ্জস্যতা। এরপরে অবশ্যই ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি, অবশ্যই সার্চ করা হয়, হিসাবভুক্ত করা হয় মিলকরণ নীতি, মিলকরণ নীতি। এরপরে অবশ্যই পদ্ধতি ব্যাখ্যা করা হয় পূর্ণ প্রকাশ নীতি, অবশ্যই পদ্ধতি ধার্য করা হয়, পদ্ধতি ধার্য করা হয় বললে রক্ষণশীলতার নীতি। এই 5টা নীতি প্লাস স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয় ক্রয় মূল্যে, ক্রয় মূল্য নীতি। অবসায়ন মূল্যে নয় বললে চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি। এগুলা পরীক্ষায় আসবে আসবে আসবে। ক্লিয়ার কিনা? ওকে, যারা লিখতে পারতেছেন না দয়া করে অ্যাসেস নিয়ে নেবেন, আমার যাতে বলা না লাগে। এর পরবর্তী
পয়েন্টের নাম হচ্ছে আমরা এখন অবশ্যের পদ্ধতিতে যাব। অবশ্যই কয়টা কয়টা পদ্ধতিতে আসলে অবশ্যই করা যায় সেটাতে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে বলি। এখন আপনি আসলে কোন পদ্ধতি নেবেন, আপনি কি সরলরৈখিক না ক্রমহ্রাসমান, জিনিসগুলোকে একটু পরে বলবো। এখন অনেকগুলো পদ্ধতি আছে। পদ্ধতি জিনিসটা কি, ধরুন আপনি ফার্ম গেট আসবেন, ফার্ম গেট আসার অনেকগুলো পদ্ধতি আসে। ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনি হেঁটে আসতে পারেন, আপনি রিক্সা নিয়ে যাইতে পারেন, আপনি আবার মেট্রো দিয়ে আসতে পারেন, আপনি সিএনজি নিয়ে আসতে পারেন, আপনি বাইক দিয়ে আসতে পারেন। একইভাবে অবশ্যই আপনি কিভাবে ধরবেন এরকম কিছু পদ্ধতি আছে। এখন আপনি কোন পদ্ধতিটা অনুসরণ করবেন, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনা করেন এটা একটু আমরা দেখি। তাহলে এর আগে শিখছিলাম অবশ্যই নির্ধারণে বিবেচ্য বিষয়, এখন শিখব অবশ্যয়ের পদ্ধতি নির্ধারণে বিবেচ্য বিষয়। অবশ্যয়ের পদ্ধতি নির্ধারণে বিবেচ্য বিষয়। অবশ্যয়ের পদ্ধতি নির্ধারণে বিবেচ্য বিষয়। অবশ্যয়ের পদ্ধতি নির্ধারণে বিবেচ্য বিষয় অর্থাৎ কোন কোন বিষয়কে বিবেচনা করে আপনি অবশ্যয়ের পদ্ধতিগুলোকে কি করবেন, নির্ধারণ করবেন। সবার শুরুতে যেটা দেখি আমরা সেটা হচ্ছে একটা সম্পত্তির উপযোগিতাটা কিরকম। উপযোগিতার অপর নাম উপকারিতা বলতে পারেন। একটা সম্পত্তির উপযোগিতাকে বিবেচনা করি, এরপরে যেটাকে বিবেচনা করি কি বিবেচনা করি, ওই সম্পত্তির আয়ের হার। ওই প্রতিষ্ঠান আয় করের হারকে কি করে, বিবেচনা করে। ফারহান হোসেন লিখছেন হ্যাঁ। হাই হাই লিখে তো লাভ নাই এতক্ষণ পরে জয়েন দিয়ে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস স্যার, আপনারা একটু উপরে দেখলেই তো দেখতে পারেন হিসাব বিজ্ঞান প্রথম পত্র। স্যার উপরে একটু হিসাব বিজ্ঞান প্রথম পত্র লিখে দেন তো, শুধু হিসাব বিজ্ঞান লিখছেন। আচ্ছা নিচ থেকে যাচ্ছে তো আপনাদের জন্য কত সুন্দর করে আপনাদের নীরব স্যার লিখে দিছে। সরি স্যারের নাম কি জানি, সজীব স্যার লিখে দিছে, কিন্তু তারপরও আপনারা হচ্ছে যে কি জিজ্ঞেস করতেছেন কি ক্লাস আজকে, বেশ কয়েকজন জিজ্ঞেস করছেন। অ্যাকাউন্টিং ক্লাস, হিসাব বিজ্ঞান ক্লাস, প্রথম পত্র। বাংলাতেও লেখা, ইংরেজিতেও লেখা, আপনারা যদি চান উর্দুতেও লিখে দিবে। তাহলে দেখেন অবশ্যয়ের পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয় উপযোগিতা, এরপরে বিবেচনা করি আয়করের হার, এরপরে যেটাকে বিবেচনা করি ধারাবাহিকতা। আর ধারাবাহিকতার অপর নাম ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা। এগুলা তো বোঝার দরকার নেই, এটা টানা মুখস্থ রাখবেন। এটা পরীক্ষায় পরীক্ষায় এইটা পরীক্ষায় এটা আসবে আসবে আসবে। এটা আর এটা থেকে, এটা আর দাঁড়ান এক মিনিট, এই যে এটা আর এটা, এই দুইটা থেকে একটা যে কোনো একটা এমসিকিউ থাকবে। এখন অনেকে বলবে ভাই একটা এমসিকিউর জন্য এদিকে দেখেন আহামরি কিছু না। সব অবস্থায় দার্জের ক্ষেত্রে বিবেচ্য বিষয় ক্রয় মূল্য, আনুমানিক ব্যবহারিক জীবনকাল, এরপর হচ্ছে ভগ্নাংশ শেষ মূল্য। অবশ্যই পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হচ্ছে উপযোগিতা বা উপকারিতা, আয়করের হার, সর্বশেষ ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা। দ্যাটস ইট, খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস। এখন আমরা অবশ্যই পদ্ধতিতে যাব। ওই যে পদ্ধতি নির্ধারণে বিবেচ্য বিষয় বললাম, এখন আমরা অবশ্যই পদ্ধতিতে যাব। অবশ্যই কেমনে নির্ণয় করতে এটা শিখবো। তার আগে অবশ্যই সম্পর্কে আপনাদের কয়েকটা লাইন লিখে দিই। অবশ্যই অবশ্যই রাইট। অবশ্যই জিনিসটা কি, প্রথম কথা অবশ্যই সম্পর্কে আসলে কি কি বলা যায় দেখি, কি কি বলতে পারি। অবশ্যই সম্পর্কে আসলে আমরা কি কি বলতে পারি দেখি। আসেন প্রথম অবশ্যই, এটা আপনার জন্য কি, ব্যয়গুলাকে কি করে দিচ্ছি, বন্টন করে দিচ্ছি। তাহলে এটি একটি অবশ্যই হচ্ছে একটি ব্যয় বন্টন প্রক্রিয়া, বলা যায় না। অবশ্যই হলো একটি ব্যয় বন্টন প্রক্রিয়া, এটা কোনো মূল্যায়ন প্রক্রিয়া নয়।
পরীক্ষায় এটাও আসছে, মূল্যায়ন প্রক্রিয়া নয়, এটা একটা ব্যয় বন্টন প্রক্রিয়া, মূল্যায়ন প্রক্রিয়া নয়। অবশ্যই হলো ব্যয় বন্টন প্রক্রিয়া, অবশ্যই হলো ব্যয় বন্টন প্রক্রিয়া। এরপরে অবশ্যই একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি পরিচালন খরচ, অবশ্যই একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পরিচালন খরচ। আচ্ছা, অবশ্যই যে হয় এটা কি চোখে দেখা যায়? আপনার যে সম্পত্তি, এটার যে কি বলে, এটার যে মূল্য, এটার যে মূল্য যে কিনছেন, ওই মূল্যটা যে হ্রাস পাচ্ছে, এটা কি চোখে দেখা যায়? চোখে দেখা যায় না। তার মানে আমরা এটাকে বলতে পারি না অদৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান লেনদেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পদ, ওই সম্পত্তির অবশ্যই হচ্ছে, এখানে কিন্তু বাইরের কোনো পক্ষ জড়িত না। তাহলে বাইরের কোনো পক্ষ জড়িত না থাকলে ওই লেনদেনটাকে আমরা কি বলি? আন্ত লেনদেন। তাহলে আমরা বলতে পারি অবশ্যই আমার জন্য একটা আন্ত লেনদেন। এরপরে হিসাব বিজ্ঞান আমরা শিখছি উপযোগিতার ভিত্তিতে লেনদেন দুই প্রকার, মূলধন জাতীয়, মুনাফা জাতীয়। যেগুলো বারবার হয় সেগুলোকে মুনাফা জাতীয় লেনদেন বলে। অবশ্যই কি শুধু আজকে একদিন হবে, না যতদিন ব্যবহার করবেন ততদিন হবে? বলেন, একবার হবে না যতদিন ব্যবহার করবেন ততদিন হবে? যতদিন ব্যবহার করবে সম্পদ ততদিন হবে। তাহলে যেটা বারবার হয় সেটাকে আমরা বলি মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমরা বলতে পারি অবশ্যই একটা মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হিসাব বিজ্ঞান আমরা পড়ি, যে সকল লেনদেনের জন্য আজকে, কালকে, ভবিষ্যতে কোনো কালে কোনো নগদ টাকা যাবে না, সেটাকে আমরা কি বলি? অনগদ লেনদেন। অবশ্যই জন্য আপনি সম্পত্তি ক্রয় করে ফেলছেন, এটার যে মূল্য হ্রাস পাচ্ছে ব্যবহারজনিত কারণে, মূল্যটা হ্রাস পাচ্ছে, এটার জন্য কি আপনার পকেট থেকে নগদ টাকা যায়? যাবে? বলেন, নগদ টাকা যাবে? আপনার যে মোবাইল, এটার যে মূল্য কমতেছে, এটার জন্য কি আপনার কাছ থেকে নগদ টাকা যাচ্ছে? আপনি চিন্তা করেন, আপনার মোবাইলটা আপনি কিনছেন 50,000 টাকা দিয়ে, এখন বাজারে বিক্রি করতে চাইলে 30,000 টাকা দিয়ে বিক্রি করতেছেন, তাহলে 20,000 টাকা মূল্য হ্রাস পাইলো। ওই মূল্য হ্রাসের জন্য কি আপনার পকেট থেকে কোনো টাকা গেছে? যায় নাই তো। তাহলে যে জিনিসটার জন্য পকেট থেকে কখনো টাকা যায় না, এটাকে আমরা বলি অনগদ লেনদেন। তাহলে অবশ্যই আমাদের জন্য একটা অনগদ লেনদেন। প্রত্যেকটা জিনিস পরীক্ষায় আসছে, দ্যাটস ওয়াই এখানে লিখা। তাহলে অবশ্যই হচ্ছে ব্যয় বন্টন বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া, পরিচালন খরচ, অদৃশ্যমান লেনদেন, আন্ত লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন, অনগদ লেনদেন। যারা মুখস্থ করবেন তারা আটকাবেন। আমি যে যে জিনিসগুলো বলছি, কেন অদৃশ্যমান কেন আন্ত, এগুলো যারা বুঝবেন ওয়েলকাম, আপনার এগুলো মনে থাকবে। এরপরে অবশ্যয়ের অঙ্কে আমরা মনে রাখবো, অবশ্যয়ের অঙ্কে, অবশ্যয়ের অঙ্কে 1 মাস সমান, অবশ্যয়ের অঙ্কে 1 মাস সমান 30 দিন। অবশ্যয়ের অঙ্কে 1 মাস সমান 30 দিন। তাহলে অবশ্যই 1 মাস সমান 30 দিন। এখন আপনি একটা ম্যাথ করতেছেন, এখানে দেওয়া আছে ফেব্রুয়ারি মাসের ম্যাথ। তাহলে ফেব্রুয়ারি মাস কয় দিনে হয়? 28 দিনে। লিপ ইয়ার হলে 29 দিন। কিন্তু আপনি যখন অবশ্যই ম্যাথ করবেন, ওই ফেব্রুয়ারি মাসে আমরা ধরে নিব 30 দিন। এখন আমরা সবাই জানি এপ্রিল মাস 31 দিন হয়, কিন্তু অবশ্যই ম্যাথে ওই এপ্রিল মাসও 30 দিন। তাহলে 1 মাস সমান যদি 30 দিন হয়, 1 বছর সমান কত দিন হবে? 30 গুণ 12, 12 মাস 3 12 36 দিন, তার মানে 360 দিন। তাহলে অবশ্যয়ের অঙ্কে 1 মাস সমান 30 দিন, অবশ্যয়ের অঙ্কে 1 মাস সমান 30 দিন, 1 বছর সমান 360 দিন। তাহলে অবশ্যয়ের অঙ্কে 1 মাস সমান 30 দিন, এটা অবশ্যই মনে রাখবেন। আর যদি আসে 1 বছর সমান, যদি আসে 1 বছর সমান 360 দিন। যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো পরীক্ষা আসবে। 1 বছর সমান 360 দিন, 1 বছর সমান 360 দিন। এরপরে প্রত্যেকটা সম্পদের মূল্য হ্রাস পায়। একটা সম্পদ আছে যেটার মূল্য কখনো হ্রাস পায় না, সেটা কি? কমন সেন্স, এখানে মুখস্থ কোনো কিছু নেই। একটা জিনিস আসে আপনার আশেপাশে আসে, একটু তাকান, যেটার মূল্য কমে না, ওই সম্পত্তির মূল্য বাড়ে। কি হতে পারে সেটা? কোন সম্পদ স্যার বলেন? আমি জানতাম মাথায় আসবে স্বর্ণ। স্বর্ণের দাম কিন্তু কমে, ওটা নামা করে। এমন একটা সম্পদ আছে যেটার দাম কখনো কমে না, বাই দ্য টাইম সেটার দাম বাড়ে। সেটা কোন কোন সম্পদ? ভূমি, জমি। আপনার জমির দাম কখনো কমে না,
তো জমির দাম যেহেতু কখনো কমে না, মূল্য যেহেতু হ্রাস পাচ্ছে না, তার মানে জমি বা ভূমির উপর অবশ্যই হয় না। জমি বা ভূমির উপর অবশ্যই হয় না। জমি বা ভূমির উপর অবশ্যই হয় না। এখানে যেগুলো লিখতেছি আমি কি দেখে দেখে লিখতেছি? হ্যাঁ, আমার যেমন মাথায় আসছে আপনাদের এভাবে মাথায় সেট হয়ে থাকতে হবে সবগুলা, কারণ পরীক্ষা এগুলা আসবে আসবে আসবে। আপনাদের যাদের ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করছেন তারাই অলরেডি আপনার এটা রিলেট করতে পারার কথা। আর যারা করেন নাই তারা একটু আজকে বইটা খুলে দেখিয়ে সবগুলো হুবহু এগুলো এমসিকিউ আসবে। এরপরে জমি বা ভূমির উপর কোনো ধরনের অবশ্যই ধার্য করা হয় না। আশা করি অবশ্যই সম্পর্কে বিস্তারিত আমরা এতটুকু জানলাম। এখন যেখানে যাব সেটা হচ্ছে এখন সরাসরি সৃজনশীল ম্যাথ। প্রথম যে পদ্ধতি, আগে অবশ্যই পদ্ধতিগুলো দেখি, অর্থাৎ আমরা যে অবশ্যই ধার্য করব অবশ্যই ধার্যের পদ্ধতি। আপনি যদি একটু দেখেন অবশ্যই ধার্যের প্রায় 10-12টা পদ্ধতি আছে, 10 থেকে 12টা পদ্ধতি। এন্ড আমাদের এইচএসসির যে সিলেবাস, এখানে আমাদের শিখতে হয় 60টা পদ্ধতি। প্রথম যে পদ্ধতি এটাকে বলা হয় সরল রৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতি। এন্ড যেটা সরল রৈখিক পদ্ধতি এটার অপর নাম ক্রয় মূল্য পদ্ধতি। ক্রয় মূল্য পদ্ধতি এটার অপর নাম সমকিস্তি পদ্ধতি। এটার অপর নাম স্থির কিস্তি পদ্ধতি। স্থির কিস্তি পদ্ধতি, ইংরেজিতে স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড, সরল রৈখিক পদ্ধতি। এরপরে 2 নম্বর যেটা পদ্ধতি ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। ক্রমহ্রাসমান, আজকে আমরা জাস্ট একটা পদ্ধতি শিখবো, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি বা দ্বিগুণ হ্রাসমানও বলে। ঠিক আছে। এরপরে 3 নম্বর যেটা পদ্ধতি বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। তাহলে নাম্বার 1 সরলরৈখিক পদ্ধতি, নাম্বার 2 ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি, নাম্বার 3 বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এন্ড আরেকটা যেটা শিখতে হয় সেটা হচ্ছে উৎপাদন একক বা কার্য একক পদ্ধতি। উৎপাদন একক পদ্ধতি, এর বাইরে বাকি পদ্ধতিগুলো আমাদের লাগে না। উৎপাদনের জায়গায় আপনার থাকতে পারে কার্য একক পদ্ধতি। পদ্ধতিগুলো খুবই সহজ, খুবই সহজ। এন্ড পরীক্ষায় মূলত এই দুইটা বেশি আসে। দ্যাট মিনস বাকি দুইটা শিখবো না, অবশ্যই শিখবো, সবগুলাই শিখবো, সবগুলাই শিখবো। বেশি আসুক আর কম আসুক, আসতে তো পারে, কোনো না কোনো বোর্ডে তো চলে আসবে। আমরা সবগুলাই শিখবো, কিন্তু আগে এই দুইটা শিখবো। আসেন পদ্ধতিগুলোর নাম মুখস্থ করি। এখন অনেকেরই প্রশ্ন, ভাইয়া নাম একটা মুখস্থ করলে হয় না, আশেপাশে জমজ নামগুলো কি মুখস্থ করতে হবে? এই জমজ নামগুলাই পরীক্ষা দিবে। ধরুন আপনি সরলরৈখিক পদ্ধতি পড়ে গেলেন, পরীক্ষায় দিলে সমকিস্তি পদ্ধতিতে অবশ্যই করতে হবে। আপনি কিন্তু সরলরৈখিক পদ্ধতি চিনেন, সমকিস্তিতে আপনার অপরিচিত, তাহলে আপনি লিখতে পারবেন না। কথা বুঝছি? তাহলে প্রত্যেকটা নামই পড়তে হবে, প্রত্যেকটা নামই পরীক্ষায় আসছে এবং ভবিষ্যতেও আসবে। সরাসরি একটা নাম দিবে না। আর যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন ভবিষ্যতে, নামগুলো তো তাদের তো মুখস্থ করা ফরজ, মানে ফরজ যে ক্যাফাইয়া যেটা সব আমি জানি না, যেটা মানে একদম ফরজ আর কি, যেটা কি করা যায় না, ডেক্লাইন করা যায় না, কোনোভাবে আগ্রাহ্য করা যায় না। প্রত্যেকটা নামই মুখস্থ করতে হবে। তাহলে সরলরৈখিক পদ্ধতি, সমকিস্তি পদ্ধতি, ক্রয় মূল্য পদ্ধতি, স্থির কিস্তি পদ্ধতি। মজার বিষয় হচ্ছে আমি যখন অবশ্যই নির্ণয় করে দেখাবো তখন আপনি অটোমেটিক্যালি রিলেট করতে পারবেন কেন এই পদ্ধতির অপর নাম স্থির কিস্তি, কেন এই পদ্ধতির অপর নাম সমকিস্তি পদ্ধতি। এরপরেরটার নাম ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি, এরপরেরটার নাম বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, এরপরেরটার নাম উৎপাদন একক পদ্ধতি। আমি জানি আপনারা অনেকেই বই পাচ্ছেন, অনেকগুলো সূত্র মনে হয় মুখস্থ করতে হবে। সো আমার ক্লাস যারা করেন হয়তো জানেন সূত্র মুখস্থ না করে কিভাবে ম্যাথ করতে হয়। এখন এই টেকনিকটা শিখাবো, টেকনিকের নাম দিবেন সুরি টেকনিক। আসেন প্রথম যে পদ্ধতি, তাহলে আমি আর সবগুলো নাম লিখলাম না, শুধু লিখলাম সরলরৈখিক পদ্ধতি। একটা ম্যাথ দেখাবো, ওইটা দিয়ে আপনাদের ক্লিয়ার হইতে হবে সরলরৈখিক পদ্ধতি জিনিসটা কি। আসেন যে কোনো একটা নাম লিখি, মিস্টার করিম,
ধরেন মিস্টার করিম নামে একজন ব্যক্তি তার ব্যবসায়ী ব্যবহারের জন্য ৳1,00,000 দামের একটি মেশিন ক্রয় করলো। যার মজুরি ৳2,000, সংস্থাপন ব্যয় ৳5,000, পরিবহন খরচ ৳3,000, ভগ্নাবশেষ মূল্য ৳10,000 এবং আনুমানিক জীবনকাল 10 বছর হলে বাৎসরিক অবশ্যই কত? আমরা সরলরৈখিক পদ্ধতি করতেছি, রাইট? তো সরলরৈখিক পদ্ধতি যেহেতু করতেছি, ম্যাথে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস শিখাই, সরলরৈখিক পদ্ধতির অবশ্যই কেমনে নির্ণয় করবেন। ধরেন আপনাকে আমি বললাম আপনার কাছে আছে ৳1,10,000, মনোযোগ দেন। আপনার কাছে আছে ৳1,10,000, যেটা আপনি 10 বছরে ব্যবহার করবেন এবং ব্যবহার করা শেষেও গিয়ে আপনার হাতে ৳10,000 থেকে যাবে। ৳1,10,000 আছে, যেটা আপনি 10 বছর ব্যবহার করবেন এবং 10 বছর ব্যবহার করা শেষেও আপনার হাতে ৳10,000 কি থেকে যাবে। তাহলে যেটা থেকে যাবে যে মূল্যটা, এটাকে আমরা কি বলি? সালভেজ ভ্যালু। এখন আপনার একটু আমাকে বলেন তো, তাহলে প্রতি বছর আপনি কয় টাকা করে ব্যবহার করতেছেন? কয় টাকা করে আপনি ব্যবহার করতেছেন? দেখি কমেন্টে জানাবেন, আমি দেখবো। এই যে একটা আপনার কাছে ক্যাশ দিলাম ৳1,10,000, বললাম বাবা তুমি এটা 10 বছর ধরে ব্যবহার করে যাও, এবং ব্যবহার করা শেষে আপনি রেখে দিচ্ছেন কত টাকা? ৳10,000 থেকে যাচ্ছে। তাহলে আপনি আসলে প্রতি বছর কয় টাকা করে ব্যবহার করতেছেন? দেখি জানান দ্রুত। ৳11,000। আয়েশা সিদ্দিকা লিখছেন হাই, হ্যালো, ওকে। ক্লাস কখন শেষ হবে ভাইয়া? তানজিয়া জামান, আপনি এইচএসসি কত বেস্ট? ক্লাস তো মাত্র শুরু, আর একটু ক্লাস, এই পদ্ধতিটা শেষ করে আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা বলেন, আপনাকে একজনে লিখছেন ৳11,000, কে? সাদিয়া আফরিন মেগা। সাদিয়া আফরিন, তাহলে ৳11,000 যদি আপনি 1 বছরে ব্যবহার করেন, তাহলে 10 বছরে ৳1,10,000 ব্যবহার হয়ে যায়। তাহলে আপনার হাতে তার ৳10,000 থাকলো না। আমি আপনাকে শর্ত দিয়ে দিছি, বাবা তুমি ৳1,10,000 ব্যবহার করো, 10 বছরই ব্যবহার করো, কিন্তু ব্যবহার করা শেষও তোমার হাতে যাতে ক্যাশ ৳10,000 থেকে যায়। শর্ত ফিল আপ করতে হবে। এখন আপনি যদি প্রতি বছর ৳11,000 করে ব্যবহার করেন, 10 বছরে তো ৳1,10,000 ব্যবহার হয়ে যাবে, হাতে তার ৳0, আপনি ফকির হয়ে যাবেন। আমি বলছি ফকির হওয়া যাবে না, ৳10,000 ক্যাশ হাতে রাখতে হবে। তাইলে বলেন প্রতি বছর কত টাকা করে ব্যবহার করতে পারতেছি? দ্রুত দ্রুত বলেন। নুসরাত জাহান লিখছেন 10। যে ভুল করছেন তিনি আবার লেখেন আপনি আসলেই কত টাকা করে ব্যবহার করতেছেন। আসেন, এই যে ৳10,000 এটাকে বলি এসবি। তাহলে আমাকে দিল কত টাকা? সহজ কথা, আমাকে দিল ৳1,10,000। ব্যবহার করতে পারবো না মানে যেটা থেকে যাবে, তার মানে কি এটা আমি ব্যবহার করতে পারতেছি না, এটা আমার খরচ হচ্ছে না। তাহলে আমার খরচ হচ্ছে না কত টাকা?
10,000 টাকা। আমি যখন যখন খরচ হচ্ছে না, যেটা খরচ হচ্ছে না এটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে 1,10,000 টাকা থেকে যখন আমি বাদ দিব, এটা কত বের হবে? 1,00,000 টাকা বের হবে। এই 1,00,000 টাকা হচ্ছে কি আমি ব্যবহার করতে পারবো, এটার উপর আমার অবশ্যই হবে। কথা বুঝছি? এখন দেখেন, তাহলে 10 বছর আমি ব্যবহার করতে পারবো কত টাকা? 1,00,000 টাকা। তাহলে 10 বছরে ব্যবহার করি 1,00,000 টাকা, তাহলে 1 বছরে ব্যবহার করি 10 দিয়ে ভাগ, তাহলে কত আসে? 10,000 টাকা। ক্লিয়ার? এখন দেখেন তো, 10,000 টাকা করে যদি 10 বছর ব্যবহার করি, 1,00,000 টাকা খরচ হবে, বছর শেষে আমার কাছে 10,000 টাকা থেকেও যাবে, কারণ 1,10,000 থেকে 10,000 বাদ, 1,00,000 বাদ দিলে 10,000 টাকা আমার সালভেজ ভ্যালু থেকে যায়। এই যে ম্যাথটা করলাম, এটা যদি আমার সূত্র লাগবে, দেখেন তো, এই যে 1,10,000 এটাকে বলা হয় ক্রয় মূল্য, সম্পত্তির অর্জন মূল্য, মাইনাস যেটা ব্যবহার করতে পারতেছি না, তার মানে এটার উপর অবশ্যই হচ্ছে না, এটাকে বলা হয় এসবি। তাহলে এই যে সি মাইনাস এসবি, এটাকে কত দিয়ে ভাগ দিলাম? বছর সংখ্যা দিয়ে ভাগ দিলাম, বছর প্রতি বের করার জন্য, এটাকে বলা হয় এন। এই যে সূত্রটা, এটাকে বলা হয় সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র। অবচয় সমান কখন, কখন অবচয় নির্ণয়ের সূত্র এটা হবে? কখন সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র কখন এটা হবে? যখন যখন প্রশ্নে অবচয় হার বলা না থাকে। সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এই সূত্রটা কখন ব্যবহার করব? যখন প্রশ্নে অবচয় হার বলা না থাকে। তাহলে সি মাইনাস এস বি ডিভাইডেড বাই এন। সূত্র কি মুখস্থ করছি? সহজ জিনিস। আমি ব্যবহার করতে পারবো 1,00,000, আমার কাছে আছে 1,10,000, ব্যবহার করতে পারবো না, তারপরে এটার উপর অবচয় হচ্ছে না 10,000, এটাকে 10 দিয়ে ভাগ, মানে বছর দিয়ে ভাগ, 1,10,000। এখন আসেন এই ম্যাথটাতে যাই। প্রথম প্রশ্ন, এই সম্পত্তিটা, এখানে যে সম্পত্তিটা আছে, এখানে যে সম্পত্তিটা আছে এটার অর্জন মূল্য কত? দ্রুত বলেন। এখানে যে সম্পত্তিটা আছে এটার অর্জন মূল্য কত? কি বলা আছে? মিস্টার করিম তার ব্যবসায়ী ব্যবহারের জন্য 1,00,000 টাকা দামের একটা মেশিন ক্রয় করলো। মিস্টার করিম ব্যবসায়ী ব্যবহার করার জন্য 1,00,000 টাকা দামের একটা মেশিন ক্রয় করছে, যার মজুরি 200 টাকা, 2,000 টাকা। মজুরি কত বলা আছে? 2,000 টাকা। সংস্থাপন ব্যয় বলা আছে 5,000 টাকা। সংস্থাপন ব্যয় বলা আছে 5,000 টাকা। পরিবহন খরচ দেওয়া আছে কত দেখেন তো? পরিবহন খরচ 3,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা এবং আনুমানিক জীবনকাল বলা আছে 10,000 টাকা। আপনারা আমাকে প্রথম প্রশ্ন আপনাদের কাছে, আমরা কিন্তু প্রথমেই শিখছি একটা সম্পত্তির অর্জন মূল্য কিভাবে নির্ণয় করতে হয়। একটা সম্পত্তির অর্জন মূল্য কিভাবে নির্ণয় করতে হয়? 10,000, আচ্ছা বুঝছি এটা। ওকে ওকে, এখন বলেন, একজন লিখছেন 1,10,000 টাকা। অর্জন মূল্য নির্ণয়ের সূত্র কি? সম্পত্তি ব্যবহার করা থেকে শুরু করে, সরি, ক্রয় মূল্য থেকে শুরু করে ব্যবহার উপযোগী করা পর্যন্ত যতগুলো ব্যয়। তাহলে দেখেন, আমি একটা সম্পত্তির ক্রয় মূল্য কত? 1,00,000 টাকা। এটার সাথে যে খরচগুলো জড়িত, মেশিন ক্রয় করলো, তাহলে মজুরি দিলাম 2,000 টাকা। এরপরে সংস্থাপন ব্যয় দিলাম 5,000 টাকা, তাহলে এটাও কি হবে? যোগ হবে। এরপরে ওই সম্পত্তি বাসায় আনার জন্য পরিবহন খরচ দিলাম 3,000 টাকা, তাহলে ওইটাও যোগ হবে। এরপরে ভগ্নাবশেষ মূল্য 10,000, এটা কি যোগ হবে? এটা তো আমার খরচ না। ভগ্নাবশেষ মূল্য কি? সম্পত্তিটা ব্যবহার করা শেষে 10,000 টাকা আমার কাছে থেকে যাবে। তাহলে আমার এই সম্পত্তির অর্জন মূল্য কত? সম্পত্তির অর্জন মূল্য কত? 1,10,000 টাকা। সম্পত্তির অর্জন মূল্য 1,10,000 টাকা। এই ম্যাথটা হুবহু এরকম করে পরীক্ষায় আসবে, তাহলে আপনার তখন লিখতে হবে অর্জন মূল্য সমান, এখানে যেটা যেটা দেওয়া আছে, এখানে আরো ব্যয় দেওয়া থাকতে পারে, ক্রয় মূল্য যোগ ভগ্নাবশেষ মূল্য।
কি লিখি, ক্রয় মূল্য যোগ মজুরি যোগ সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় যোগ পরিবহন খরচ। তাহলে টোটাল কত হয়? ক্রয় মূল্য 1 লাখ, মজুরি 2000, সংস্থাপন ব্যয় 5000, পরিবহন খরচ 3000। তাহলে টোটাল অর্জন মূল্য হয় 1,10,000 টাকা। টোটাল অর্জন মূল্য হয় 1,10,000 টাকা। এতটুকু সবাই বুঝছি? এতটুকু সবাই বুঝছি? দ্রুত জানান। এতটুকু সবাই বুঝছি? অর্জন মূল্য এতটুকু সবাই বুঝছি? দ্রুত জানান। নুসরাত জাহান, জি স্যার। বাকিরা জানান। সাদি আফরিন মেগা, জি স্যার বুঝছি। ওকে ওকে, এখন এখান থেকে আমাদের অবস্থা নির্ণয় করতে হবে, রাইট? একটু এভাবে দিই। ওকে, এখন এটা তো নির্ণয় করলাম কি অর্জন মূল্য। আই ডোন্ট নো বোর্ডে মোবাইলে লেখা বোঝা যাচ্ছে কিনা, আসলে বড় করতে হবে। আমি আসলে ছোট করছিলাম, এখানে লিখতে পারবো মনে করছি, তাহলে হবে না, সমস্যা নেই, অন্য পেজ দেব। দেখেন এখন অর্জন মূল্য আমরা বুঝছি। একটু আগে আমরা যেটা করলাম, এই যে আপনার কাছে 1,10,000 টাকা আছে, আপনি 10,000 টাকা ব্যবহার করতে পারতেছেন না। তার মানে কি সি মাইনাস এস বি, ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে আপনি কি বাদ দিচ্ছেন? ভগ্নাংশেষ মূল্য বাদ দিচ্ছেন। এই যে 1,00,000 টাকা বিয়োগ করে বের করছেন, আপনি এটার উপরই তো অবশ্যই ধরতেছেন, তাই না? আপনি কিন্তু 1,10,000 টাকার উপর অবশ্যই ধরতে পারেন না, ভগ্নাংশেষ মূল্য বাদ দিয়ে তারপর অবশ্যই নির্ণয় করতেছেন। তার মানে কি সি মাইনাস এস বি যেটা বের করলেন 1,00,000 টাকার উপর অবশ্যই ধরতেছেন, তাহলে আমরা বলতে পারি না এটাকেই বলা হয় অবশ্যই যোগ্য মূল্য। এটাকে বলা হয় অবশ্যই যোগ্য মূল্য। পরীক্ষায় এটাও আসে, অবশ্যই যোগ্য মূল্য, অবশ্যই যোগ্য মূল্য। তাহলে কি জাস্ট ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য, কারণ এটা তো আমি বছর ব্যবহার শেষে থেকে যাচ্ছে, এটার উপর কোনো অবশ্যই হচ্ছে না। আপনার যে সম্পত্তিটা 1,10,000 টাকার আমার একটা সম্পত্তি, ব্যবহার করা শেষও আপনার কাছে 10,000 থেকে যাচ্ছে, তো যে 10,000 থেকে যাচ্ছে তার মানে কি এটা ব্যবহারের উপর কোনো খরচ হচ্ছে না, কোনো অবশ্যই হচ্ছে না। তাহলে এখান থেকে এটা বিয়োগ দেওয়ার পর যে 1,00,000 টাকা থাকতেছে, এটার উপরই তো মূলত অবশ্যই হচ্ছে, রাইট? এটার উপরই তো মূলত কি হচ্ছে? অবশ্যই হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় অবশ্যই যোগ্য মূল্য। এখন আগের ম্যাথটা থেকে যা আমরা বের করি, এই ম্যাথের অবশ্যই যোগ্য মূল্য কত হবে? এই ম্যাথের অবশ্যই যোগ্য মূল্য কত হবে বলেন? পরীক্ষায় আসে অবশ্যই যোগ্য মূল্য। অবশ্যই যোগ্য মূল্য, অবশ্যই যোগ্য মূল্য কত? এই ম্যাথের অর্জন মূল্য কত দেওয়া আছে? 1,10,000। তাহলে লিখলাম অর্জন মূল্য বা ক্রয় মূল্য। ভগ্নাংশেষ মূল্য না থাকলে যেটাই অর্জন মূল্য এটাই অবশ্যই যোগ্য মূল্য, কিন্তু এখানে তো ভগ্নাংশেষ মূল্য আছে কত টাকা? 10,000 টাকা। তাহলে আমি 10,000 টাকা ব্যবহার করা শেষও থেকে যাবে, তাহলে অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, তাহলে কত হয়? আমার সম্পত্তির অর্জন মূল্য আছে 1,10,000, ব্যবহার করা শেষ আমার কাছে থেকে যাবে কত? 10,000 টাকা থেকে যাবে, তাহলে মাইনাস 10,000। তাহলে আমার অবশ্যই ধরতে পারবো মূলত 1,00,000 টাকার উপর। তাহলে আমার অবশ্যই ধরা যাবে মূলত 1,00,000 টাকার উপর। ক্লিয়ার কিনা? মূলত অবশ্যই হবে 1,00,000 টাকার উপর। এটাকে বলা হয় অবশ্যই যোগ্য মূল্য, অবশ্যই যোগ্য মূল্য, যেটার উপর আমরা চাইলে কি করতে পারবো? অবশ্যই ধার্য করতে পারবো। এখন সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই যদি প্রশ্নে অবস্থার বলা না থাকে, সূত্র কি ছিল? ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিই, তাইলে অর্জন মূল্য বের হয়।
তাইলে অর্জন মূল্য বের হয়। এটাকে আয়ুষ্কাল দিয়ে কি করি, আয়ুষ্কাল দিয়ে ভাগ দিই, রাইট? এখন এটা এখানে কি করতে হবে, তাইলে আমরা কিন্তু অবশ্যই যোগ্য মূল্য বের করে ফেলছি, এটাকে জাস্ট আয়ুষ্কাল দিয়ে ভাগ দিব, তাইলে অবশ্যই হবে। একটু একটা আসেন, অবশ্যই কত হবে, তাহলে অবশ্যই সমান। পরীক্ষায় যদি আলাদা করে অবশ্যই যোগ্য মূল্য নির্ণয় করতে বলে, ধরেন পরীক্ষায় আলাদা করে আসলো অবশ্যই যোগ্য মূল্য কত, তখন আপনি এইটুক করতে হবে আপনার। পরীক্ষায় যদি আলাদা করে অবশ্যই যোগ্য মূল্যটা নির্ণয় করতে বলে, তখন এটা করতে হবে। আদারওয়াইজ সরাসরি অবশ্যই নির্ণয় করার জন্য আপনার এটা করার দরকার নাই। আপনি কি করবেন, সরাসরি লিখে দিবেন, আপনি সরাসরি লিখে দিবেন। আমরা জানি কি অবশ্যই রৈখিক পদ্ধতির অবশ্যই সমান অর্জন মূল্য সি দ্বারা প্রকাশ করা হয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য একটু দাঁড়ান সবাই। ওকে, আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই কেমনে নির্ণয় করি, জাস্ট কি করব, সম্পত্তির যেটা অর্জন মূল্য, শুধু ক্রয় মূল্য বসালে হবে না, ওই সম্পত্তির অর্জন মূল্য, ওইখান থেকে ভগ্নাবশেষ মূল্য, যেটাকে আমরা প্রকাশ করি ভগ্নাবশেষ মূল্য। এসবি দ্বারা ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ শর্টকাটে লিখলে শর্টকাটে লিখলে হয় সি মাইনাস এস বি ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে আমরা সি কত পাইছি, এই সম্পত্তির 1,10,000। দেখেন তো প্রশ্নে ভগ্নাবশেষ মূল্য কত দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য বলা আছে 10,000 টাকা, তাহলে এই যে মাইনাস 10,000 টাকা, তাহলে কি বের হবে, সি মাইনাস এস বি মানে কি অবশ্যই যোগ্য মূল্য, সি মাইনাস এস বি, এই যে সি মাইনাস এস বি ডিভাইডেড বাই আয়ুষ্কাল কত 10 বছর, তাহলে আয়ুষ্কাল 10 বছর বসালাম। তাইলে সরলরৈখিক পদ্ধতিটা অবশ্যই হবে প্রতি বছর 10,000 টাকা করে, প্রতি বছর 10,000 টাকা করে। সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবশ্যই হবে 10,000 টাকা করে। এই যে দেখেন তো, তার মানে কি আপনি এই সম্পত্তিটা 10 বছর ব্যবহার করবেন, প্রতি বছর অবশ্যই হিসেবে লিপিবদ্ধ করবেন 10,000 টাকা করে। এই জন্য সরলরৈখিক পদ্ধতির অপর নাম সমকিস্তি পদ্ধতি, এই জন্য সরলরৈখিক পদ্ধতির অপর নাম স্থির কিস্তি পদ্ধতি, সমান হারে হচ্ছে। তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে কিছু জিনিস লিখতে পারি না। সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবশ্যয়ের পরিমাণ সমান হয়, কোন পদ্ধতি, প্রতি বছর অবশ্যয়ের পরিমাণ সমান হয় সরলরৈখিক পদ্ধতি। প্রতি বছর সমান হারে অবশ্যই ধার্য করা হয়, কোন পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতি বা সমকিস্তি পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি। এখন সরলরৈখিক পদ্ধতির আরো একটা সূত্র আছে অবশ্যই নির্ণয়ের, ওইটা দিয়েই আজকে ক্লাসটা শেষ করব। মূলত এই ম্যাথটাই নিই আমরা, এটা কপি করার সুযোগ আছে। আমরা যদি ডুপ্লিকেট প্লাস আপনারা এটা বুঝছেন কিনা আমাকে জানান দ্রুত। আমরা ধরেন সেম ম্যাথটাই নিলাম, কিন্তু সেম ম্যাথের ক্ষেত্রে জাস্ট যখন এখানে তো দেখেন আয়ুষ্কাল দেওয়া আছে, অবশ্যই হার দেওয়া থাকে না, দেখেন সূত্রে লিখে দিছি যখন অবশ্যই হার দেওয়া থাকে না। এখন ধরেন এই সেম ম্যাথ, এখানে অবশ্যই হার বলা আছে, এখানে আপনাকে আয়ুষ্কাল দেওয়া নাই, ধরেন এখানে এই জিনিসটা লেখা নাই, সেম ম্যাথ শুধু বলা আছে
এই জায়গায় বলা আছে কি, ধরেন এই যে আয়ুষ্কালের জায়গায় বলা আছে, আয়ুষ্কালের জায়গায় বলা আছে, আয়ুষ্কালের জায়গায় আপনাকে বলা থাকবে, এখানে বলা থাকবে হচ্ছে যে কি প্রতি বছর 10% হারে অবশ্যই ধার্য করো। সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর 10% হারে অবশ্যই ধার্য। তখন সূত্র কি হবে আসেন দেখেন, একই নিয়ম। ধরেন ওই যে আমরা অর্জন মূল্য কত বের করছিলাম, অবশ্যই যখন অবশ্যই হার দেওয়া থাকবে, অবশ্যই হার দেওয়া থাকবে তখন কি হবে আসেন সূত্র মুখস্থ করতে যাতে না হয়। দেখেন তো এখানে 10%, এখানে 10 ইয়ার দেওয়া নাই, আপনাকে দেওয়া থাকবে প্রতি বছর। আমি আপনাকে বললাম তোমাকে 1 লক্ষ টাকা দিলাম, তুমি 10,000 টাকা রেখে দিবা, কিন্তু প্রতি বছর 10% করে টাকা ব্যবহার করবা। তাহলে এই যে এখানে হচ্ছে এটাকে হচ্ছে অবশ্যই হার। এখন কিন্তু আপনাকে আর বছর দেওয়া নাই, তাহলে কেমনে করবেন? তাহলে একই নিয়ম, আপনি ব্যবহার করতে পারতেছেন কত টাকা, 1 লক্ষ টাকা, এখন তো আপনার এন এর মান দেওয়া নাই, তাহলে সুদ কি হবে? তাহলে আমি ব্যবহার করতে পারতেছি 1 লক্ষ টাকা, ঠিক আছে, কত পার্সেন্ট করে ব্যবহার করব, 10% করে, তার মানে ইন্টু 10%, তার মানে আমার অবশ্যই 10,000 টাকা। তাহলে সূত্র যদি আমরা বানাইতে চাই বলতে পারি না অবশ্যই যোগ্য মূল্য, অবশ্যই যোগ্য মূল্য মানে এটা ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, যেটা বের হয় অবশ্যই যোগ্য মূল্য ইন্টু অবশ্যই হার, এন থাকলে বাদ দিই, পার্সেন্ট থাকলে গুণ করি। সূত্র কিন্তু মুখস্থ করতে হয় না, এগুলো কমন সেন্স ভাই। আসেন তাইলে এই যে, তাহলে আমরা বলতে পারি যখন প্রশ্ন অবশ্যই হার দেওয়া থাকবে তখন সূত্র হচ্ছে অবশ্যই যোগ্য মূল্য আমরা কিভাবে বের করি, সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইন্টু অবশ্যই হার। তার মানে কি, তার মানে দাঁড়াচ্ছে একটা সম্পত্তির অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব, এটার সাথে যোগ করতে হবে ওই সম্পত্তির অবশ্যই হার। তাহলে এই যে অর্জন মূল্যকে আমরা প্রকাশ করি সি দিয়ে, ভগ্নাবশেষ মূল্যকে আমরা প্রকাশ করি এস বি দিয়ে, ইন্টু অবশ্যই হার কত, এটা জাস্ট গুণ করে দিব, অবশ্যই হারটা গুণ করে দিব। তাহলে সূত্রকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। আবার সেম সূত্রকে আমরা লিখতে পারি ক্রয় অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে কি বের হয়, জাস্ট এই জায়গাটাই। আমি যদি বলি, আমি এটাকে সূত্র এভাবে না দেখাই, সেটা হচ্ছে অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে কি হয়, অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যেটা আসে আমাদের সেটা হচ্ছে অবশ্যই যোগ্য মূল্য। অবশ্যই যোগ্য মূল্য, অবশ্যই যোগ্য মূল্য মানে কি, অর্জন মূল্য থেকে ডিরেক্ট ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দিছি, এখানে অর্জন মূল্য থেকে ক্রয় মূল্য থাকতে পারে, ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবশ্যই যোগ্য মূল্য আছে, জাস্ট এটার সাথে অবশ্যই হারটা গুণ করে দিব। আমরা যে ম্যাথটা করতেছিলাম এই ম্যাথে অর্জন মূল্য কত দেওয়া আছে আমরা বের করছিলাম 1,10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য কত দেওয়া আছে 10,000 টাকা, তাহলে অবশ্যই যোগ্য মূল্য কত বের করছিলাম 1,10,000 টাকা। এখন আসেন অবশ্যই হার দেওয়া আছে 10%, তাহলে কেমনে, এই যে এই সূত্রে যদি করতে চাই আমরা অবশ্যই যোগ্য মূল্য বের করছি 1,00,000 টাকা ইন্টু পার্সেন্টেজ দেওয়া আছে 10%, তাহলে প্রতি বছর অবশ্যই হবে 10,000 টাকা। পার্সেন্ট কেমনে বের করতে হয় এগুলো তো দরকার নাই, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন আপনারা এসিসি তে। এরপরে কেউ যদি ওই সূত্রে মান বসাইতে চাই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার অর্জন মূল্য কত ছিল 1,10,000 টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য কত ছিল 10,000 টাকা, আলটিমেটলি এটা মানে কি আমার অবশ্যই যোগ্য মূল্য বের হয়েছে ইন্টু অবশ্যই হার কত 10%, তাহলে আলটিমেটলি যেটা আসবে, আলটিমেটলি এটা করলে এই মান এটা আসবে, এরপরে এটা আসবে, একই কথা, যে লাও সে কদু। বুঝছেন কিনা বলেন সরলরৈখিক পদ্ধতি? জি স্যার, জি স্যার বুঝছি, বাকিরা বলেন দ্রুত। একান ক্লিয়ার, ওকে। এখান থেকে পরীক্ষায় একটা সৃজনশীল থাকবে,
মানে পুরো অবস্থা থেকে আর কি। এটা বুঝছেন কিনা জানান দ্রুত। বুঝছি স্যার, ভেরি গুড। বাকিরা সবাই বুঝছেন কিনা জানান, সবাই বুঝছেন কিনা জানান। জি জি স্যার, নুসরাত জাহান স্যার বানান ভুল লিখছেন, SUR না SIR। এগুলো কিন্তু পরীক্ষায় আসে ইয়াতে স্পেলিং এ, মানে বানান শুদ্ধ করে লিখতে হয় আর কি। জুহি জাহান বুঝছি স্যার। বাকিরা ওকে। এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ আপনাদেরকে অর্জন মূল্য, অবশ্যই যোগ্য মূল্য, সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই এগুলো কিভাবে করতে হয় শিখাইছি। সব এমসিকিউ এখন অ্যাপ্রোচ করতে পারবেন না, বাট বেশিরভাগ এমসিকিউ পারবেন। বেশিরভাগ এমসিকিউ আজকের টপিক থেকে থাকবে। আপনাদের কাজ ইয়ার কোয়েশ্চেন খুলে, ইয়ার কোয়েশ্চেন নিয়ে প্র্যাকটিস করে ফেলা। ইয়ার কোয়েশ্চেন নিয়ে সবগুলা সরলরৈখিক পদ্ধতি যতগুলো ইয়ার কোয়েশ্চেন আছে এগুলা প্র্যাকটিস করে ফেলা। অধ্যায়টা বিশাল, এই অধ্যায়ের উপর অনেকগুলো ক্লাস লাগে। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে ক্রম হ্রাসমানদের পদ্ধতি শিখবো, এরপরে স্থায়ী সম্পত্তির কিভাবে জাবেদাগুলো দিতে হয় শিখবো, এরপরের ক্লাসে আমরা বাকি দুইটা পদ্ধতি দিয়ে মোটামুটি 3টা ক্লাসে অবশ্যই এটা শেষ করব। আশা করি কারো কোনো প্রশ্ন নাই, বুঝছি, ভেরি গুড। যারা তখন ক্লাসে ছিলেন, রেসপন্স যারা করছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন কিপ লার্নিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।